হ্যালো দর্শক, সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের টাইম এক্সক্লুসিভ। আশা করি সবাই ভালো আছেন এবং আজকে যে বিষয়গুলো আমরা আলোচনা করব তা জানাচ্ছি। প্রথমে আপনাদের আজকের বিষয়ের মধ্যে আছে যে ইরান যুক্তরাষ্ট্র আক্রমণ পাল্টা আক্রমণ, গুলি পাল্টা গুলি এবং শান্তি চুক্তি নিয়ে দ্বিধাদ্বন্দ্ব এবং সন্দেহ দানা বাঁধছে। এই বিষয়টি আজকে জানব। ঢাকা কর্মসূচির আওতায় ওয়ার্ক পারমিট নবায়নে ব্যাপক বিলম্ব ইমিগ্রেশনের, এবং মনে করা হচ্ছে যে ট্রাম্প প্রশাসন নতুন কৌশল নিয়েছে ইমিগ্রেশন বিরোধিতার, যে তাদের কর্মসূচি এতে নতুন এটা তাদের কৌশল। এই বিষয়টি আজকে আলোচনা করব। সামারে সাশ্রয়ী বাজেট। আপনারা জানেন যে অনেকেই সামার ছুটি আজকে থেকে হয়েছে বাচ্চাদের, সো অনেকেই তাদের পরিবার পরিজন নিয়ে বাইরে যেতে চান। সো সাশ্রয়ী বাজেটে পরিবার পরিজন নিয়ে ভ্রমণে কোথায় কোথায় যেতে পারেন এই বিষয়টি এবং কী কী সুবিধা আছে এই বিষয়টি আজকে আমরা আলোচনা করব। জোহরান মামদানির রাজনৈতিক উত্থান, ডেমোক্রেটিক পার্টিতে বিভক্তি এবং এর কারণ কি, এই বিষয়টি আলোচনা করব। এবং মামদানির রেন্ট ফ্রিজিং কর্মসূচি মামলার হুমকি, এই বিষয়টি আজকে জানব। আজকে অতিথি যারা আছেন তাদের মধ্যে আছেন জনাব হাসান ফেরদৌস, অ্যাটর্নি মীর মিজানুর রহমান, মাসির হুসেইন এবং ইব্রাহিম চৌধুরী কুকন। শুরু করব দিনের আপডেট জানাচ্ছেন নাজমুল আহসান। তার আগে ফেসবুকে যারা দেখছেন আশা করি অনুষ্ঠানটি শেয়ার করবেন। শুরু করছি নাজমুল আহসান আপনার কাছ থেকে। ধন্যবাদ আবু তাহের এবং ধন্যবাদ টাইম টেলিভিশনের সকল দর্শক শ্রোতা এবং প্যানেলিস্ট। আজ শুক্রবার জুন মাসের 26 তারিখ। হরমুজ প্রণালীতে একটি পণ্যবাহী জাহাজের উপর আগের দিন হওয়া ড্রোন হামলার জবাবে আজ শুক্রবার যুক্তরাষ্ট্র ইরানে আঘাত এনেছে। কয়েক মাস ধরে চলা যুদ্ধ অবসানের লক্ষ্যে কাজ শুরু করা এবং গুরুত্বপূর্ণ এই জলপথটি পুনরায় খুলে দেওয়ার বিষয়ে দুই দেশের মধ্যে এক সপ্তাহ আগে যে অন্তর্বর্তীকালীন সমঝোতা হয়েছিল, এটি ছিল তার জন্য এখন পর্যন্ত সবচেয়ে বড় চ্যালেঞ্জ, বড় পরীক্ষা। প্রেসিডেন্ট ট্রাম্প অবশ্য বলেছেন এই ড্রোন হামলার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। প্রেসিডেন্ট ট্রাম্প সাংবাদিকদের আলো বলেছেন যে যুক্তরাষ্ট্র কোনো পাল্টা পদক্ষেপ নেবে কিনা তা তারা জানতে পারবে না, এবং এর কিছুক্ষণ পরেই এই যুক্তরাষ্ট্রের হামলার ঘটনাটি ঘটে। এদিকে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডার জানিয়েছে যে তাদের যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎক্ষেপণ কেন্দ্রে এবং উপকূলীয় রাডার স্থাপনাগুলোতে আঘাত করেছে। আজ হোয়াইট হাউসে পাল্টা হামলার ঠিক আগে ট্রাম্প বলেন, গতকাল তারা যে হামলা চালিয়েছে, আসলে 4টি হামলা তারা চালিয়েছে, তা আমার মোটেও পছন্দ হয়নি। প্রেসিডেন্ট ট্রাম্পের একদমই পছন্দ হয়নি ইরানের হামলা চালানোর ব্যাপারটি। তেহরানের সঙ্গে আলোচনা ভালোভাবেই চলছে বলে ট্রাম্প যখন জোর দিয়ে আসছিলেন, তখন কেন হামলা চালানো হলো, এমন প্রশ্নের জবাবে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন যে ইরানের বিষয় তারা একটু অন্যরকম। এরপর তিনি হঠাৎ করেই প্রশ্নোত্তর পর্ব থামিয়ে দেন এবং সাংবাদিকদের তার কার্যালয় থেকে বের করে দেওয়া হয়, ফিরিয়ে দেওয়া হয়। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র সচিব মার্কো রুবিও আজকে বলেছেন যে ইসরায়েল ও লেবানন দীর্ঘমেয়াদী শান্তি ও নিরাপত্তা লক্ষ্যের একটি কাঠামোগত চুক্তিতে পৌঁছেছে। যুক্তরাষ্ট্রের মধ্যস্থ অনুষ্ঠিত আলোচনার ফলস্বরূপ স্বাক্ষরিত এই চুক্তিতে উভয় দেশের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর করার আহ্বানও জানানো হয়েছে, এবং এই যুদ্ধবিরতি কার্যকর হওয়াটা নির্ভর করছে আধা সামরিক গোষ্ঠী হিজবুল্লাহর পক্ষ থেকে পুরোপুরি গোলাগুলি বন্ধ করার উপর। তবে ইসরায়েল ও লেবাননের মধ্যকার সংঘাতের অবসানকে যুক্তরাষ্ট্র এবং হিজবুল্লাহর পৃষ্ঠপোষক ইরানের মধ্যে একটি দীর্ঘস্থায়ী শান্তি চুক্তি অর্জনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। গতকাল আপনাদের টিপিএস এর ব্যাপারে সুপ্রিম কোর্টের রায়ের কথা জানিয়েছিলাম যে টিপিএস কর্মসূচিটি প্রেসিডেন্ট ট্রাম্প বাতিল করতে চেয়েছেন এবং সুপ্রিম কোর্ট তাদের সম্মতিও দিয়েছে। আজকে জানা যাচ্ছে যে টিপিএস এর টি অক্ষরটি টেম্পোরারি, অস্থায়ী বোঝায়। এখন বিদায় নেওয়ার সময় আপনাকে বাড়ি ফিরে যেতে হবে এমন নয় যে তবে আপনি এখানে আর থাকতে পারবেন না। ভালো খবর হলো $2,600 চেক এবং বাড়ি ফেরার বিনামূল্যে টিকিট পাওয়ার সুযোগটি আপনারা এখনো শেষ হয়ে যায়নি, এমন মন্তব্য করেছে ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটির উচ্চপদস্থ এক কর্মকর্তা। তিনি বলেছেন যে টিপিএস টা কখনোই স্থায়ী কিছু ছিল না। টিপিএস মানেই টেম্পোরারি প্রোটেক্টেড। এই টেম্পোরারি ব্যাপারটা যেহেতু দীর্ঘমেয়াদী হয়ে যাচ্ছে, সেই জন্যই এই টিপিএস প্রক্রিয়াটি বাতিল করার উদ্যোগ নিয়েছে ট্রাম্প প্রশাসন। এদিকে সুপ্রিম কোর্টের
টিপিএস বিষয়ক রায়ের সম্ভাব্য প্রভাব মোকাবেলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্টেটের নার্সিং হোমগুলো, কারখানার মালিক এবং অভিবাসী সম্প্রদায় যারা এই টিপিএস এর আওতায় এতদিন যুক্তরাষ্ট্রে বসবাস করছিলেন। হাইতি ও সিরিয়ার নাগরিকদের ডিপোর্টেশন থেকে সুরক্ষার সুবিধা বাতিল করার বিষয়ে সুপ্রিম কোর্টের সিদ্ধান্তের তাৎক্ষণিক ও ব্যাপক প্রভাব পড়েছে ইমিগ্রেন্ট কমিটি এবং তাদের নিয়োগকর্তাদের উপরে। কারণ তাদের ওয়ার্ক পারমিট ছিল এবং সেই ওয়ার্ক পারমিট আওতায় যাদের যেখানে কাজ করতে দেওয়া হতো, সেই কাজের জায়গাগুলো যারা তাদের চাকরি দিয়েছিলেন, তারাও এখন নানা উদ্বেগ এবং উৎকণ্ঠার মধ্যে রয়েছেন। যদিও অভিবাসন প্রত্যাশীরা তাদের বাড়ি ভাড়া বা ভাড়া দেওয়া, লিজের বিষয়গুলো গুছিয়ে নেওয়া শুরু করেছেন এবং সন্তান সন্ততিদের অভিভাবকত্ব বা কাস্টডির মতো বিষয়গুলিও সুরাহা করতে শুরু করেছে। সম্ভাব্য নার্স সংকটের কারণে রোগীদের জন্য শয্যা বা বেডের সংখ্যা কমিয়ে আনতে হতে পারে নার্সিং হোমগুলোতে। গতকাল বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট ট্রাম্প প্রশাসনকে হাইতি ও সিরিয়া নাগরিকদের এবং সম্ভবত ১ ডজনেরও বেশি দেশের প্রায় ১৩ লক্ষ অভিবাসীকে যারা আগে নির্বাসন ডিপোর্টেশন থেকে সুরক্ষা পেয়েছিলেন এই টিপিএস প্রক্রিয়ার মাধ্যমে, সেই মানবিক সুরক্ষা ব্যবস্থা টেম্পোরারি প্রোটেক্টেড স্ট্যাটাস যেটি বাতিলের অনুমতি দেওয়ার পর ফ্লোরিডা থেকে ওহাইও এবং তার বাইরের জনপদে আতঙ্ক উদ্বেগের সৃষ্টি হয়েছে। অ্যাফোর্ডেবল কেয়ার অ্যাক্টের আপনারা জানেন যে বিগ বিউটিফুল বিল যেটি পাস হয়েছিল প্রেসিডেন্ট ট্রাম্পের অনেকটা চাপাচাপির কারণে কংগ্রেসে সেটি পাস করেছিল অ্যাফোর্ডেবল বিউটিফুল বিল। এবং সেই বিলের একটা উল্লেখযোগ্য দিক হচ্ছে অ্যাফোর্ডেবল কেয়ার অ্যাক্ট, যেটাকে ওবামা কেয়ার বলা হয়। এই অ্যাফোর্ডেবল কেয়ার অ্যাক্টের প্রিমিয়ামের সাবসিডি যেটুকু সরকারিভাবে দেওয়া হতো, সেই সাবসিডি বন্ধ করে দেওয়া হয়েছে এবং এর আওতাধীন বীমা বাজার, স্বাস্থ্য বীমা বাজার থেকে প্রায় ৪ মিলিয়ন মানুষ, ৪০ লাখ আমেরিকান তাদের কভারেজ শুরুর প্রথম মাসেই চলে এসেছেন। অর্থাৎ তারা আর এখন সেই অ্যাফোর্ডেবল কেয়ার অ্যাক্টের আওতায়, যেহেতু সরকারি ভর্তুকি নাই, অতএব তাদের পক্ষে আর সেটি ফি দিয়ে সেই অ্যাফোর্ডেবল কেয়ার অ্যাক্ট অর্থাৎ ওবামা কেয়ার চালু রাখা সম্ভব হচ্ছে না। এই ধরনের মানুষের সংখ্যা ৪০ লাখ। এর প্রধান কারণ হলো মাসিক প্রিমিয়াম পরিশোধে ব্যর্থতা। হেলথ অ্যান্ড হিউম্যান সার্ভিসেস এর অফিস অফ দ্য অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ফর প্ল্যানিং অ্যান্ড ইভ্যালুয়েশন এর শুক্রবার অনলাইনে প্রকাশিত একটি প্রতিবেদন অনুযায়ী ফেব্রুয়ারি মাস নাগাদ এই মার্কেট প্লেসগুলোতে নিবন্ধিত মানুষের সংখ্যা ছিল প্রায় ১,৯২,০০,০০০। অথচ ২০২৬ সালের ওপেন এনরোলমেন্ট বা উন্মুক্ত নিবন্ধন চলাকালে পরিকল্পনা প্ল্যান নির্বাচন করেছিলেন এমন মানুষের সংখ্যা ২,৩১,০০,০০০। অর্থাৎ ২৩.১ মিলিয়ন। এই হচ্ছে অ্যাফোর্ডেবল অ্যাক্ট। এই অ্যাফোর্ডেবল কেয়ার অ্যাক্টের আওতায় রাষ্ট্র বীমা যারা করতেন তাদের সংখ্যা তাদের হ্রাসকৃত সংখ্যার তুলনামূলক বিচারটি তারা করেছেন। যে অ্যাফোর্ডেবল কেয়ার অ্যাক্টের আদানে সময়ের কারণে ওবামা কেয়ারের প্রিমিয়াম কয়েক গুণ বেড়ে গেছে এবং অনেকের পক্ষেই, বিশেষ করে মধ্যম আয়ের লোকজনের পক্ষে সেই প্রিমিয়াম হজম করা সম্ভব হচ্ছে না। মিশিগান থেকে নির্বাচিত ডেমোক্র্যাট সিনেটর এলিসা স্লটকিন ডেমোক্রেটিক পার্টির মধ্যে নতুন নেতৃত্ব আনার আহ্বান জানিয়েছেন। তিনি অভিযোগ করেছেন যে ২০২৪ সালের নির্বাচনে অর্থাৎ দেশের নির্বাচনে পরাজয়ের ধাক্কা দলটি এখনো পুরোপুরি কাটিয়ে উঠতে পারেনি এবং এই জন্য নতুন নেতৃত্বের প্রয়োজন বলেছেন যে ডেমোক্রেট দলের মিশিগানের সিনেটর স্লটনিক। অপরদিকে হাউস ডেমোক্রেট দলের মাইনরিটি নেতা, সংখ্যালঘু নেতা, নিউ ইয়র্কেরই কংগ্রেস সদস্য হাকিম জাফরিস সে আশঙ্কা উড়িয়ে দিয়েছেন এবং তিনি বলেছেন যে নিউ ইয়র্কের মেয়র জোরান মামদানি সমর্থিত ৩ জন প্রগতিশীল প্রার্থীর প্রাইমারিতে নির্বাচনের জয়লাভ নভেম্বরের নির্বাচনের আগে ডেমোক্র্যাট দল ও তাদের ভাবমূর্তির ক্ষতি করতে পারে। নিউ ইয়র্ক সিটির মেয়র মামদানির সিটির অ্যাফোর্ডেবল অ্যাপার্টমেন্টের ভাড়া বৃদ্ধি স্থগিতের প্রস্তাব নিয়ে আইনি পদক্ষেপের হুমকি আসতে শুরু করেছে। বলা হচ্ছে ভাড়া বৃদ্ধি স্থগিতের বিষয়টি একটি প্রহসন। নিউ ইয়র্ক পোস্টের তথ্য অনুযায়ী গতকাল বৃহস্পতিবার রেন্ট গাইডলাইন বোর্ডের ভোটের কথা মাথায় রেখে বাড়ির মালিকরা আইনি লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে। ৭-১ ভোটে এই রেন্ট ফ্রিজটি পাশ হয়েছিল। একজন সদস্য ভোট না দিয়েই
অনুষ্ঠান স্থল থেকে চলে গিয়েছিলেন এবং আগামী কয়েক সপ্তাহের মধ্যে এই বিষয়ে মামলা দায়ের করা হতে পারে বলে ধারণাও করা হচ্ছে। রিয়েল এস্টেট বিষয়ক আইনজীবী মাসিও ডিয়াঞ্জিলো আজ শুক্রবার বলেছেন যে বাড়ির মালিকরা হয়তো সফলভাবে এই যুক্তি দেখাতে পারবেন যে ভাড়া অপরিবর্তিত রাখার অর্থাৎ ফ্রিজ করে দেওয়ার সিদ্ধান্তটি পরিচালনা ব্যয় বৃদ্ধির বিষয়টিকে যথাযথভাবে বিবেচনায় নেওয়া হয়নি। র্যান্ড গাইডেন্স কন্ট্রোল বোর্ড সেটি বিবেচনায় নেয়নি যথাযথভাবে। তাদের একটি প্রমাণ করতে হবে, তাদের এটি প্রমাণ করতে হবে ভাড়া না বাড়ানোর এই সিদ্ধান্ত এবং বিনিয়োগ সংক্রান্ত প্রত্যাশার উপর নেতিবাচক প্রভাব অত্যন্ত গুরুতর। আর ভবন মালিকরা আদালতে দ্বারস্থ হওয়ার ক্ষেত্রে আরেকটি সম্ভাব্য জোরালো যুক্তি হতে পারে যে এতে তাদের যথাযথ আইনি প্রক্রিয়া, যেটাকে বলা হয় ডিউ প্রসেস, এর অধিকার লঙ্ঘিত হয়েছে। কারণ ভাড়া বৃদ্ধির উপর স্থগিতাদেশ জারির আগে র্যান্ড গাইডলাইন্স বোর্ডের বিরুদ্ধে বাড়িওয়ালাদের ক্রমবর্ধমান ব্যয়ের বিষয়টি সংক্রান্ত প্রমাণাদি উপেক্ষা করার অভিযোগ রয়েছে। ডিয়াঞ্জেলা আরো বলেছেন সেক্ষেত্রে বাড়িওয়ালারা যুক্তি দেবেন যে পরিচালন ব্যয় সংক্রান্ত তথ্য উপাত্ত যথাযথভাবে বিবেচনায় নেওয়া হয়নি এই র্যান্ড ফ্রিজের সিদ্ধান্ত দেওয়ার প্রাক্কালে। যুক্তরাষ্ট্র জুড়ে 7 শতাধিক রাব্বাই যারা ইহুদি ধর্মগুরু হিসাবে পরিচিত, সে রাব্বাই নিউ ইয়র্ক সিটি মেয়র জোরান মামদানির কাছে ক্ষমা চাওয়ার দাবি জানাচ্ছেন। তিনি আমেরিকান ইসরায়েল পাবলিক অ্যাফেয়ার্স কমিটিকে দানব হিসাবে অভিহিত করেছিলেন এবং অভিযোগ করেছিলেন যে তারা রাজনীতিকে প্রভাবিত করতে অসত্য উৎসের বিপুল অর্থ ডার্ক মানি ব্যবহার করছে। ইসরায়েলপন্থী গোষ্ঠী দ্য জিউইশ মেজরিটি উদ্যোগে প্রকাশিত এই খোলা চিঠিতে যুক্তি দেখানো হয়েছে যে ইহুদি বিদ্বেষী সহিংসতার ক্রমবর্ধমান পরিস্থিতির মধ্যে মামদানির মন্তব্যগুলো আমেরিকান ইহুদিদের সাথে ঘনিষ্ঠভাবে সম্পৃক্ত রাজনৈতিক প্রতিপক্ষকে অমানবিক হিসাবে চিহ্নিত করেছে। রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে দানব বা অসুর এর মতো শব্দ ব্যবহার করাটা মানবিক সত্তাকে অস্বীকার করার বা অমানবিক হিসাবে চিত্রিত করার সামিল। আর যখন এই অমানবিক হিসাবে চিত্রিত করার লক্ষ্যবর্তী হন মূলত ইহুদি সম্প্রদায়ের মানুষ, তখন এর পরিণতি অত্যন্ত বিপজ্জনক হয় উঠে। খোলা চিঠিতে তারা উল্লেখ করতেন, রাবাইরা এই কথাই লিখেছেন তাদের খোলা চিঠিতে। 700 বেশি রাবাই এই চিঠিতে স্বাক্ষর করেছেন। তাদের মধ্যে রয়েছেন রোমেন্সু 92 NY এর রাবাই ডেভিড ইংবার, স্টিফেন ওয়াইজ এর রাবাই এমিয়েল হাস, পার্ক এভিনিউ সিনেগাগের রাবাই ডিন জাকারম্যান এবং কংগ্রেশন কহিলাত জেসুরনের রাবাই আইন স্টেইনম্যাক্স। আপাতত এখানে শেষ করি, আবার আপনাদের সাথে কথা হবে। আপনারা সবাই ভালো থাকুন। থ্যাংক ইউ নাজমুল হাসান, থ্যাংক ইউ। সো আপনার কি মনে হয় হঠাৎ করে রাবাইদের এই যে স্টেটমেন্ট, এই স্টেটমেন্টে আপনার ইজ ইট দ্য রিয়েল যে জোহরান মামদানি, এটা ইস এ পলিটিক্যাল হতে পারে, বাট আপনি কি মনে করেন জোহরান মামদানি কি হি ইজ এ ভেরি পপুলার মেয়র এবং এখন পর্যন্ত তার পপুলারিটি যা দেখা যাচ্ছে তুঙ্গে আছে এখনো নিউ ইয়র্ক সিটিতে, যেটাকে বলা হয় যে সবচেয়ে মানে ইহুদিদের সবচেয়ে বড় আবাসভূমি? ইহুদিদের বিরুদ্ধে যে ক্ষোভের কথা তারা বলেছে যে মেয়রের যে সমস্ত কথাবার্তা এগুলো ইহুদি বিদ্বেষকে আরো চাঙ্গা করে তুলছে এবং তারা বিশেষ করে তারা যে কারণে চিঠি লিখেছে সেটা AIPAC-র অর্থ যে সমস্ত প্রার্থীদেরকে দেওয়া হয়েছে ডেমোক্রেটিক সোশ্যালিস্টের বিরুদ্ধে প্রতিনিধিত্ব করার জন্য মেয়রের কমেন্ট ছিল তাদের বিরুদ্ধে। এবং এই থেকেই এই রাবাইরা 700-র মতো রাবাই চিঠি লিখে তার প্রতিবাদ জানিয়েছে। তারা বলেছে যে আপনার রাজনৈতিক বিরোধী শক্তিকে দানব বা অসুর বলার কোনো যুক্তি নেই। কিন্তু একটা বিষয় যেটা, এটা তো আপনি তো অনেকদিন থেকে মানে নিউ ইয়র্কের পলিটিক্স বা আমেরিকান পলিটিক্সকে অবজার্ভ করেন, যে যুক্তরাষ্ট্রে যেভাবে প্রো ইসরায়েল পলিটিক্স, যেভাবে আপনার মানে কোনো কেউ কোনো কথা বলতে পারতো না, এইটার বিরুদ্ধে এই প্রথম একটা প্রবণতা দেখা যাচ্ছে যে ইসরায়েলের যে আপনার আগ্রাসন বলেন, ইসরায়েলি কোনো ধরনের মানবাধিকার বিরোধী কোনো অ্যাটাক যদি কোনো জায়গায় হয়, তার বিরুদ্ধে প্রতিবাদ এবং বিক্ষোভ, এটার তো প্রবণতা নতুন করে ব্যাপকভাবে দেখা যাচ্ছে এবং এর বিরুদ্ধে যারা তাদের জি এইটা মূলত ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর অ্যাকশনের কারণ। এটা পুরো ইসরায়েল এই
এই বিষয়টাকে দেখা ঠিক হবে না পুরো ইসরায়েলকে, আমি মনে করি। কারণ সরকার পরিবর্তন হলে অনেক সময় দেশের ভাবমূর্তিরও পরিবর্তন হয়, দেশের পলিসি প্রায়োরিটি যেন চেঞ্জ হয়। আহ, এখন যুক্তরাষ্ট্র সরকার, বিশেষ করে ট্রাম্প প্রশাসন বেঞ্জামিন নেতানিয়াহুকে এতদিন টিকিয়ে রেখেছিলেন, নেতানিয়াহুর কথাবার্তাকে অত্যন্ত গুরুত্ব দিয়ে ইরানের সাথে যুদ্ধও লাগিয়েছেন। অতএব সেই বিষয়টা এখন যুক্তরাষ্ট্রের পলিটিশিয়ানরা, বিশেষ করে প্রেসিডেন্ট ট্রাম্প, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বুঝতে পেরেছেন। তার অর্থ এই নয় যে এরা সবাই ইসরায়েল বিরোধী হয়ে গেছেন, এরা বেঞ্জামিন নেতানিয়াহুর কর্মকাণ্ডের বিরোধী, কিন্তু রাষ্ট্র হিসেবে ইসরায়েলের বিরোধী এরা কখনোই না, কখনো ছিল না, এবং আমার মনে হয় কখনো থাকবেও না। না, ইসরায়েলের বিরুদ্ধে না, বাট ইসরায়েলের যে রাষ্ট্রীয় যে পলিসি, এই পলিসির বিরুদ্ধে এই প্রথম আমরা দেখছি যে আপনি ডেমোক্রেটিক পার্টি বলেন, রিপাবলিকান পার্টি, তো এতদিন তো তাহের এটার কারণ ছিল, এতদিন সাবেক আমেরিকান প্রেসিডেন্ট পলিটিশিয়ানরা একটু চেক এন্ড ব্যালেন্স করতেন। ওবামার উপরে একই জিনিস চাপানোর চেষ্টা করেছে, যেটি ট্রাম্পের উপর চাপানো হয়েছে, এবং ট্রাম্প যুদ্ধ নেমে পড়েছেন। কিন্তু ওবামাকেও এই ধরনের কথা বলা হয়েছিল, এবং এর আগে প্রেসিডেন্ট বিল ক্লিন্টনকে বলা হয়েছে, অন্যান্য প্রেসিডেন্টদেরকে বলা হয়েছে। কোন প্রেসিডেন্টই ইরানের সরকারকে যুক্তরাষ্ট্রের নীতি নির্ধারণে এতটা গুরুত্ব দেননি যতটা গুরুত্ব প্রেসিডেন্ট ট্রাম্প দিয়েছেন। এবং তার জামাতা জেরেড কুশনারের ইসরায়েলের বর্তমান নেতানিয়াহু সরকারের প্রতি অসম্ভব এক দুর্বলতা ছিল। তো এই বিষয়গুলো প্রেসিডেন্ট ট্রাম্পের ইসরায়েল পলিসিকে প্রভাবিত করেছে, এবং ইসরায়েল যেভাবে যুক্তরাষ্ট্রের পলিসিকে, বিশেষ করে ইরানকে আক্রমণ করার ব্যাপারে প্রেসিডেন্ট ট্রাম্পকে রাজি করাতে সক্ষম হয়েছিল, এটা অনেকেই বিস্মিত হয়েছে। এবং এই কারণেই যে এখন বেঞ্জামিন নেতানিয়াহুর সাথে মোটামুটি অনেকটা দূরত্ব সৃষ্টি হয়েছে। এবং আপনি জানেন যে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বরাবরই ইরান যুদ্ধের বিরোধী ছিলেন প্রকাশ্যে, কিন্তু যেহেতু তার প্রেসিডেন্ট যুদ্ধের সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন, অতএব প্রেসিডেন্ট সিদ্ধান্তকে তিনি সমর্থন করতেন। কিন্তু এই জেডি ভ্যান্সই আবার প্রেসিডেন্ট ট্রাম্পকে বুঝিয়ে দিতে সক্ষম হয়েছে যে ইসরায়েলের কারণে ইরানের সাথে যুক্তরাষ্ট্রের যুদ্ধে লিপ্ত হওয়াটা ঠিক হয়নি, এবং ইরানেরও এই বিষয়টি নিয়ে তারা জেডি ভ্যান্সের বক্তব্যকে তাদের অনেকটা গ্রাহ্য মনে করেছে, এবং সেই জন্য তারা জেডি ভ্যান্সকেও চেয়েছে নিগোসিয়েটর হিসেবে, এবং প্রেসিডেন্ট ট্রাম্প জেডি ভ্যান্সের উপরে দায়িত্ব দিয়েছেন এই নিগোসিয়েশনটি শেষ করার জন্য, 60 দিনের মধ্যে যুদ্ধবিরতি আনার জন্য। এবং এই যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষর হলে যেটা রাজনীতিবিদরা মনে করেন যে ইসরায়েল হয়তো এই চুক্তি বানচাল করার ব্যাপারে বিভিন্ন রকম কর্মকাণ্ডে লিপ্ত হবে। সেটুকে প্রোটেকশন দেওয়ার কতটুকু সামর্থ্য কিংবা ক্ষমতা কিংবা আগ্রহ যুক্তরাষ্ট্র ট্রাম্প প্রশাসন আছে, সেটি হচ্ছে এখন দেখার বিষয়। হোয়াট অ্যাবাউট আমাদের জামাতা বা ট্রাম্পের জামাতা কুশনার সাহেব, উনি ইসরায়েলের এই জামাতা কেন হবে? বললাম আমাদের জাতীয় জামাতা, যেহেতু প্রেসিডেন্টের জামাতা। জামাতা যে উনার যত ব্যবসা, আপনি তো জানেন যে উনি ইজ এ বিগ বিজনেসম্যান। সো উনার যে বিজনেস, এই বিজনেসের ব্যাপারে উনার যত স্বার্থ সব কিন্তু ইসরায়েল বিরোধী রাষ্ট্রগুলোই বেশি, মিডল ইস্টের সাথে তার সবচেয়ে বেশি ব্যবসা। এই কারণেই এটা ইনফ্লুয়েন্স করছে। আপনি কি মনে করেন? না, এখানে একটা ব্যাপার আছে, সব মুসলিম রাষ্ট্র কিন্তু এন্টি ইসরায়েল না, এটা ভুলে গেলে চলবে না। এন্টি ইসরায়েল বলছি না, নেতানিয়াহু গভর্নমেন্ট। হ্যাঁ, নেতানিয়াহু গভর্নমেন্টটাও কিন্তু খুব নড়বড়ে সরকার সেখানে, এবং এই যুদ্ধের উসিলায় নেতানিয়াহু এতদিন ক্ষমতায় আছেন, যেটা নেতানিয়াহুর বিরোধী দল বুঝাতে সক্ষম হয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্পকে। তো যাই হোক, যেটি এখানে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে জেরেড কুশনার। শুধু জেরেড কুশনার কেন, প্রেসিডেন্ট ট্রাম্পের সব সন্তানিত ব্যবসার সাথে সম্পৃক্ত, তাদের কেউ কোথাও চাকরি করে না, অতএব এবং এরা সবাই ব্যবসায়ী। বিগ বিজনেস হচ্ছে মিডল ইস্ট। হ্যাঁ, এবং এই বিশেষ করে সৌদি আরবের সাথে জেরেড কুশনারের খুব নিবিড় সম্পর্ক। সৌদি আরব, কাতার এবং ইউএই, এই তিনটা দেশের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্ক, বিশেষ করে প্রেসিডেন্ট ট্রাম্পের ব্যক্তিগত সম্পর্ক খুব ভালো। না হলে কি $400 মিলিয়ন প্লেন কেউ গিফট করে প্রেসিডেন্টকে? কাতার গিফট করবে। যাই হোক, তো এবং প্রেসিডেন্ট ট্রাম্প দিন কয়েক আগে বলেছেন কত $13 ট্রিলিয়ন না $1.3 ট্রিলিয়ন কাতার ইনভেস্ট করবে যুক্তরাষ্ট্রে শুধু। তো এই বিষয়গুলোকে দেখার বিষয় হচ্ছে যে যুক্তরাষ্ট্রের পলিসিতে এখন তারা প্রেসিডেন্ট ট্রাম্প বিশেষ করে, যেহেতু তিনি একটু ইকোনমি কেন্দ্রিক প্রেসিডেন্ট,
বাণিজ্যটাকে খুব ভালো বুঝেন, যুক্তরাষ্ট্রের জন্য টাকা পয়সা কোথা থেকে আনা যাবে, আনতে পারবেন, সেগুলো নিয়ে খুব একটু চিন্তা ভাবনা করেন। এখন মিডল ইস্ট ওনাকে সেই অর্থ যোগান দিচ্ছে, ইনভেস্টমেন্ট যোগান দিচ্ছে। অতএব ইসরায়েলকে তো দিতে হয়, আর এই সমস্ত দেশ থেকে আনতে পারেন। তো দুইটা একটু পার্থক্য তো জি, অবশ্যই আছে। রাইট। থ্যাংক ইউ সো মাচ নাজমুল হাসান, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক আমাদের সাথে আছেন অ্যাটর্নি আচ্ছা, ইব্রাহিম মিজানুর চৌধুরী নাই? রহমান। মিজান ভাই, আপনার সাথে একটু পরে আসছি। আমি একটু আমাদের মাসির হোসেন, উনি আমাদের সাথে আছেন। উনি আজকে প্রথম আমাদের অনুষ্ঠানে যোগদান করেছেন এবং একটা খুব ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আলোচনা করব। তা হচ্ছে যে আপনি জানেন যে আজকে থেকে সামার ভ্যাকেশন শুরু হয়েছে বাচ্চাদের, এবং এই সামারে অনেকেই, যখন বাচ্চাদের স্কুল ছুটি হয় তখন অনেকেই পরিবার পরিজন নিয়ে বাইরে যেতে চান। মাসির হোসেন এই ধরনের আপনার ভ্রমণ বিষয়ে তিনি কমিউনিটিকে হেল্প করেন, তার একটা ব্যবসাও আছে। আমরা জানতে চাই যে মাসির আপনার কাছে যে এই যে আপনার সামার শুরু হলো, এই সামারে কোন কোন জায়গায় যাওয়ার সুবিধা আছে, কোনো ডিল আছে কিনা? এখন তো এয়ারলাইন্সের আপনার টিকিটের দাম খুব বেশি, এই অবস্থায় কীভাবে মানুষ সাশ্রয় করবে, কোথায় যাবে? হোয়াট ইজ ইয়ার আইডিয়া, হোয়াট ইজ ইয়ার সাজেশন? ধন্যবাদ তার ভাই। প্রথমে আমি বলবো আসলে এই সামারের পরিকল্পনা সবসময় করতে হয় আপনার 5 থেকে 6 মাস আগে। জি, আপনার আপনার হাত লেগে গেছে। আপনার আমরা কোনো মিনিমাম 5-6 মাস আগে টিকিট করতে হয়, তখন আপনার সবসময় কম থাকে। কিন্তু এই মুহূর্তে আমাদের অনেক লেট হয়ে গেছে। তারপর আমি বলবো যে আপনার নেট কিন্তু খুব দুর্বল, আটকে যাচ্ছে বারবার। আপনি আবার জয়েন করতে হবে। আপনার নেট আটকে যাচ্ছে, আমরা আপনার কথা শুনতেও পাচ্ছি না, আপনার ছবি আটকে আছে। হ্যাঁ, সো আপনি যদি রিজয়েন করেন তাহলে আমার মনে হয় সুবিধা হবে। জি, তাহের, ওনার নাম কিন্তু মাসির হোসেন না, ওনার নাম মশিউর রহমান মজুমদার। ও, মশিউর রহমান মজুমদার। ওকে, মশিউর রহমান মজুমদার ভাই, আপনি আবার জয়েন করেন। আপনার উনি আপনার অত্যন্ত প্রিয় মানুষ, ডক্টর মুজিবুর রহমান মজুমদারের ঘনিষ্ঠ আত্মীয়। আচ্ছা, জি মশিউর ভাই, আপনি আবার জয়েন করেন প্লিজ, আর নাহলে আমরা শুনতে পাচ্ছি না আপনার কাছে। আপনি ওয়াইফাই থেকে যদি যুক্ত হন। উনি পেশায় কিন্তু একজন চিকিৎসক। হ্যাঁ, রাইট। যাই হোক, উনি জয়েন করুক, আবার আমরা শুনবো। হাসান ভাই, আপনাকে শুভেচ্ছা। জনাব মিজানুর রহমান, আপনার কাছে যাই যে আমাদের ট্রাম্প প্রশাসনের যে ইমিগ্রেশন বিরোধী যে আপনার যে প্রবণতা এবং যে কৌশল, এই কৌশলের পার্ট হিসাবে এতদিন ঢাকা কর্মসূচিকে মনে করা হতো যে ইট ইজ আনটাচ, বা তখন মনে হচ্ছে যে এটাতেও টাচ করা হয়েছে। এবং ঢাকা কর্মসূচিতে আপনি জানেন যে ওয়ার্ক পারমিট নবায়নের ব্যাপারটা সবচেয়ে বেশি বিলম্বিত হচ্ছে। এই বিলম্বের কারণে অনেকে উদ্বিগ্ন এবং মনে করা হচ্ছে যে আলটিমেটলি এখানেও তিনি হাত দিতে পারেন। আপনার কি মনে হয়? ধন্যবাদ। আমার কথা কি শোনা যাচ্ছে? জি, শুনতে পাচ্ছি আপনার কথা। আমি একটু মাসির ভাইকে বলবো, মাসির ভাই একটু আপনি ওয়াইফাই থেকে জয়েন করেন, তাহলে সুবিধা হবে। আপনার কথা বারবার আটকে যাচ্ছে আপনার। আসলে দুটি কল এসেছিল, জন্য হয়ে গেছে। জি জি, মিজান, আপনার কাছে শুনি। আচ্ছা, অনুষ্ঠানে উপস্থিত শ্রদ্ধেয় অন্য যারা প্যানেলিস্ট আছেন, যারা স্বনামে বিখ্যাত, ওনাদের সবার প্রতি আমার সালাম রইল, এবং দর্শকদের জন্য শুভেচ্ছা রইল। তো এইটুক কথাবার্তা আমি মোটামুটি ভদ্রভাবে বলার চেষ্টা করি। তারপরেই আপনার প্রশ্নের ধরনের কারণে বা যে বিষয় নিয়ে আপনি আলাপ করেন, তখন আমার মনটা একটু বিগড়ে যায়। কারণ আপনি ওই যে দেরি হচ্ছে ইত্যাদি জাতীয় প্রশ্ন করলেন। হ্যাঁ, এই ধরনের প্রশ্নের উত্তর আমি দেই না। দর্শক মানুষজন আসে আমাদের অফিসে, আমরা খুব সৌভাগ্যবান। এসে সব কিছুর পরে জিজ্ঞেস করে কতদিন লাগবে, হ্যাঁ, বা আমার ওয়ার্ক পারমিট করেছে এখনো পর্যন্ত কোনো রিসিপ্ট নোটিশটা পর্যন্ত আসেনি। তো এগুলোর কোনো উত্তর নাই। হ্যাঁ, এবং আমরা সবাই জানি যে অবস্থা ভালো না। সুতরাং আপনি আশা করলেন কেন যেন এটা তাড়াতাড়ি হবে? যেমন আপনি বলেন ঢাকা বোধহয় আনটাচ ছিল না, নতুন করে ঢাকার যেই অ্যাপ্লিকেশনটা নেওয়া হচ্ছে না, এগুলো প্রথম কথা। হ্যাঁ, যদিও এটা ঢাকা প্রোগ্রাম নষ্ট করেনি, মানে ব্যান করে দেওয়া হয়নি, স্ক্র্যাপ করে দেওয়া হয়নি, হ্যাঁ, শেষ করে দেওয়া হয়নি, সবই আছে, কিন্তু অ্যাপ্লিকেশন নেওয়া হচ্ছে না। সুতরাং এটা আনটাচ তা না। আচ্ছা, তারপর হচ্ছে যারা রিনিউ করতে পারেন, কিন্তু রিনিউ আসলে হবে কি না সেটা হচ্ছে প্রশ্ন। হ্যাঁ, তো সুতরাং আপনি যেটা বললেন এটা অবশ্যই সত্য কথা। এই ব্যাপারে বিভিন্ন পত্রপত্রিকাতে এসছে। হ্যাঁ, এবং যেন বলে এই ব্যাপারে খুব রিসেন্টলি একটা ল সুটও হয়েছে। এটা অনেকটা কিছুটা ক্লাস সেকশন ল সুটের মতো,
কারণ অনেকে মিলে এই পক্ষে এটা করা হয়েছে। যদিও আমরা ইন্ডিভিজুয়ালি মানুষের জন্য এরকমের ওই ফেডারেল কোর্টে সু করি, কিন্তু সেটা এককভাবে। এটা যেটা করা হয়েছে অনেকগুলো প্লেন্টিফ নিয়ে একসাথে এটা করা হয়েছে, বিকজ যেই সময়ে দেয়া আছে যে এতদিন আগে করবেন, তারপরে ওটা পার হয়ে যাচ্ছে, তারপরে এখনো হচ্ছে না। হ্যাঁ, কিন্তু তারপরও ফেডারেল জাজরাও আস্তে আস্তে যেই দেখা যাচ্ছে যে ওরা বলছে ইউএসসিএস এর এতদিন লাগছে, সুতরাং তার এতদিন হয় নাই, ফলে কিছু করার নাই। এবং ফেডারেল কোর্টের জাজরাও এরকম করতেছেন, কি জানি বলে তাদের কথায় কান দিচ্ছেন যে এতদিন যেহেতু লাগার কথা অতদিন হয় নাই। তো হয় নাই বলেই তো আমরা লসুটে গেলাম, আমরা ফেডারেল কোর্টে গেলাম, যে আমরা আর্টিকেল 3 কোর্টে ইন্ডিপেন্ডেন্ট কোর্ট সিস্টেমে গেলে আমরা একটা বেটার সুরা হবে, ম্যান্ডামাস পিটিশনের মাধ্যমে এটা আমরা করি। কিন্তু কথাটা হচ্ছে যে এখন যেটা করা হচ্ছে যে এটা আরো বড় পরিসরে, এবং এগুলো সাধারণত নন প্রফিট অর্গানাইজেশনগুলো করে। হ্যাঁ, তো যে যেটা বলে তাদের বিভিন্ন রকমের ফান্ডিং থাকে, যে ক্লায়েন্টরা টাকা পয়সা না দিলেও ওনারা নিজেরা অনেক কিছু করতে পারেন গেল, তো কারণ তারা তাদের অর্থের ব্যাপারটা অন্যখান থেকে আসে। তো সেই জিনিসটা করা হয়েছে যে এই ধরনের ডিলেটাই করা উচিত হবে না। তো সেইভাবে করে এখন দেখা যাক যে কোর্ট কি বলে, এবং কোর্ট যেটাই বলে, হ্যাঁ, তারপরেই দেখা যায় যে একটা মানে আপিল করে একটা স্টে অর্ডার নিয়ে নেওয়া হয়। এবং সেটা গত আমলে, আমরা তো এই আমলের কথা বলছি, গত আমলেও এরকম যখন করা হলো, আমি আরেকটা ব্যাপারে আসছি, আপনাকে একটু সরিয়ে নিয়ে যাব এই কারণে, এটা হচ্ছে খুব আই ক্যাচিং সাবজেক্ট। প্রচুর বাচ্চারা অনেক ছোট বয়সে আসছিল, তাদের এই জিনিসটা হচ্ছে না, কিন্তু এরকম অন্যান্য ক্ষেত্রেও একই অবস্থা হচ্ছে, সেটা আমি পরে যাচ্ছি। এই ক্ষেত্রে যেটা হয়েছে, প্রশ্নটা উঠেছে এত দেরি হবে কেন। ইউএসসিএস যেটা জাজদের দেখানো হয়, গভর্নমেন্ট থেকে, ইউএস অ্যাটর্নিজ অফিস থেকে দেখা হয় যে আমাদের যে ক্লায়েন্ট ইউএসসিআইএস, তাদের এতদিন লাগতেছে এবং ওনার এতদিন হয় নাই এখনো। ওখানেই প্রশ্নটা, যে লসুটটা যেটা করা হয়েছে, যে এতদিন লাগবে কেন। তারা একটা জিনিসের জন্য টাকা দিয়েছে, আপনারা যেই টাকা চাচ্ছেন সেই টাকাটা দেওয়া হয়েছে, এবং তারা এই মানে প্রোগ্রামটা এখনো আছে, এটা নষ্ট মানে এটা গভর্নমেন্ট এটা বন্ধ করে দেয়নি, তাহলে এতদিন লাগবে কেন। তো এই যে ডিলেটা হচ্ছে, এটার মেইন গভর্নমেন্টের যে পজিশনটা হচ্ছে, তাদের ওই বাজেটে এই লাইনে টাকা নেই, ওরকমের নাম্বার অফ অফিসার্স নেই, ফলে করতে দেরি হচ্ছে। তাদের যে টাইম অ্যান্ড মানি বা আদার রিসোর্সেস যেগুলো আছে, সেগুলো এনাফ নাই। তো দেখা যাক যে ফেডারেল কোর্ট কি বলে, কারণ এই ধরনের একটা কেস নিয়ে আমি এই মুহূর্তে ডিল করছি অন্য একটা জিনিস। সেটা কি, হঠাৎ করে গত আমলে, মানে আমি মানে যে জিনিসটা বলতে চাই যে এই আমলে তো আমরা সবাই আশাই করতেছি যে এই ধরনের হবে, কিন্তু অন্যান্য আমলেও হয়। হ্যাঁ, অন্যান্য আমলেও হয়। সেটা কি, যে সাউদার্ন বর্ডার দিয়ে যারা ইলিগালি আসবে তাদের অ্যাসাইলাম হবে না, এবং সেটা 2023 সাল থেকে এটা আছে, মে মাসে। তো সেটা নিশ্চয়ই আগের আমলে, এবং সেখানে জাজ রায় দিলেন যে এই আইনটা বাদ, সিএলপি বার আমরা সংক্ষেপে বলি। হ্যাঁ, যারা ওখান দিয়ে ইলিগালি আসবে, আর সবচেয়ে বড় জিনিস, কেউ যদি এখানে ভিজিট বিষয়ে বেড়াতে টেড়াতে সব বিদায় টিদায় দিয়ে এয়ারপোর্ট দিয়ে আসতেই পারে, তাহলে মানে তার থেকে যে তার জীবনের ঝুঁকি নিয়ে, যেহেতু সে নর্মাল পথে আসতে পারতেছে না, ওখানে সরকার তাকে ধরে রাখবে, হ্যাঁ, তার জীবনের ভয় আছে, সে ওগুলা বাদ দিয়ে, নর্মাল পথ বাদ দিয়ে এইভাবে করে আসতে হচ্ছে, কারণ তার জীবন বাঁচানোর জন্য তাদেরকে অ্যাসাইলামের জন্য উপযুক্তই বলা হবে না। তাদেরকে শুধুমাত্র উইথহোল্ডিং, মানে আন্ডার ইউনাইটেড নেশনস কনভেনশন এগেইনস্ট টর্চার, হ্যাঁ, ওই উইথহোল্ডিং ম্যাক্সিমাম কনসিডার করতে পারে, তাদেরকে অ্যাসাইলামের জন্য কনসিডারই করা হবে না, এরকম আইন কানুন করলো গত আমলে। আচ্ছা, তারপরে এটা যখন ডিস্ট্রিক্ট কোর্টে রায় দিল, সাথে সাথে তারা ওই করেছে, ওই কি যেন বলে আপিল করেছে সার্কিট কোর্টে, ইউএস কোর্ট অফ আপিল। সেইখান থেকে আপিল করার সাথে সাথে একটা স্টে মোশন করেছে, স্টে অর্ডার দিয়েও দিয়েছে, গভর্নমেন্ট ফাইট করে নেই, এবং সেটা এখনো চলতেছে। তো রিসেন্টলি যেটা হয়েছে, এই মে মাসে 2026 সালে আবার ওই জাজ এটা রিএফার্ম করেছে। তো এখনো পর্যন্ত বোঝা যাচ্ছে যে একটা আপিল হচ্ছে, এখনো পর্যন্ত ফাইনাল আমার কাছে এই মুহূর্তে একবারে নেই, ওই কি যেন ডকেট নাম্বার এটসেট্রা এগুলো নেই, যে তারা
এটা করেছে কিনা, মানে আপিলটা করেছে কিনা। তো যদি আবার আপিল হয়ে আবার স্টে অর্ডার হয়ে যায়, আবার সেই যেই লাউ সেই বুঝতেই পারতেন সে ধরনের অবস্থা। তো এইরকম ক্ষেত্রে ইভেন নর্মাল যে ওয়ার্ক পারমিটের জন্য, সেটা শুধুমাত্র যে অ্যাসাইলাম ভিত্তিক ওয়ার্ক পারমিট তা না, রেগুলার ওয়ার্ক পারমিট গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লাই করেছেন, সেই যে ওয়ার্ক পারমিট সেগুলোর রিসিপ্টগুলো পর্যন্ত আসতে দেরি হচ্ছে। সুতরাং আপনি যেটা বলছেন সেটা হ্যাঁ, এই যে যারা অনেকদিন আগে আসছে তারা তাদের জন্য প্রেসিডেন্ট ওবামার সময় যে ডাকা প্রোগ্রামটা হয় সেটা নিয়েও তো প্রশ্ন উঠেছিল। তো ফলে ওইটা যদিও এখনো আছে, কিন্তু অন্য বিভিন্নভাবে মেসেজটা দেওয়ার যেটা চেষ্টা করা হচ্ছে যে আপনারা অন্য কোনোভাবে, হ্যাঁ, বিশেষ করে ওই ইমিডিয়েট ফ্যামিলি রিলেটিভ কেস দিয়ে আপনারা যদি বেরিয়ে যেতে পারেন তাহলে এক কথা। হ্যাঁ, এখানে কথা হচ্ছে তারা তো আসছে ইলিগালি, এখান থেকে তো অ্যাডজাস্টমেন্ট স্ট্যাটাস করা যাবে না। সেই জন্য যেটা করতে পারে তারা ওই এখান থেকে অ্যাডভান্স প্যারোল নিয়ে বাইরে যেতে পারেন। অনেকেই এরকম জব করে, যার ফলে তাদেরকে বাইরে যেতে হয়, বিভিন্ন কনফারেন্সে যেতে হয়, এ ধরনের ব্যাপার থাকে। বা কেউ জরুরি ভিত্তিতেও জরুরি কারণে, মেডিকেল গ্রাউন্ডে না দেওয়ার কারণে বাইরে যেতে পারে। যখন ফিরে আসবে তখন উনি প্যারোলড ইন হলেন। এই প্যারোলড ইন হলে যদি ইমিডিয়েট রিলেটিভ কেস থাকে তাহলে উনি এইখানে অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস গ্রিন কার্ড করতে পারেন। তো সুতরাং ওই জিনিসটা যারা এই ধরনের সিচুয়েশনে আছে তারা চিন্তা করে দেখতে পারেন, এটা হলে খারাপ হয় না। জি, আমি আপাতত বন্ধ করছি, আপনার যদি কোনো প্রশ্ন থাকে। না, প্রশ্ন হচ্ছে যে আপনি দেরিতে হচ্ছে সব জায়গাতে, এবার আজকের যে রিপোর্ট, যেটা রিপোর্টের যে হেডলাইনটা হচ্ছে যে আমি যেটা আমার কাছে মনে হচ্ছে খুব সিগনিফিকেন্ট, কারণ ট্রাম্প প্রশাসন তো আপনি জানেন যে তার সমস্ত পলিসি হচ্ছে ইমিগ্রেশনের বিরোধী। যে এই ইমিগ্রেশন বিরোধী যে তার প্রোগ্রাম, তার অ্যাডভাইজার যারা, এরা হচ্ছে প্রচণ্ড ইমিগ্রেন্ট বিরোধী অ্যাডভাইজার, যাদেরকে হোয়াইট হাউসে রাখা হয়েছে। এই আগের অ্যাডমিনিস্ট্রেশন আর এই বর্তমান অ্যাডমিনিস্ট্রেশনের যে মুড এবং তাদের যে আপনার যে প্রোগ্রাম, এই প্রোগ্রামটাই ডিফারেন্ট আপনার। যেমন এখানে বলা হচ্ছে ঢাকা রিনিউয়াল ডিলেজ আন্ডার ট্রাম্প স্পার্ক লসুট, যে এর কারণেই লসুট করতে বাধ্য হয়েছে, যে আপনার যাদের ওয়ার্ক পারমিট আছে তাদেরটা রিনিউ করে দিয়ে দেবে, তারা চলে যাবে, এখন দেখা যাচ্ছে হোল্ড করে রেখে দিচ্ছে। আপনি যারা বলছেন সব জায়গায় এই যে বিলম্ব করার যে প্রবণতা, এই প্রবণতাটা কেন? মানুষের নিরুৎসাহিত করা, যে বাবা এই আশেপাশে আসি না, বাগো এখান থেকে। তোমার এই এমন লোকও আছে যে 4 বছর 5 বছর থেকে অপেক্ষা করছে, একটা অ্যাপ্লিকেশন সাবমিট করেছে, কোনো খবরই দেয় না এটার। হ্যাঁ, কিন্তু কথাটা হচ্ছে এই ডাকা প্রোগ্রাম দিয়ে এটার তো কোনো ভবিষ্যৎ নাই। এখানে আপনি ওয়ার্ক পারমিট পেতে পারেন 2 বছরের জন্য কি 1 বছরের জন্য, কিন্তু এখানেই শেষ। আপনি এটা একটা টেম্পোরারি মেজার, এখান থেকে বাই ইটসেলফ গ্রিন কার্ড হবে না। হ্যাঁ, যেমন আপনি যদি অ্যাসাইলাম আপনার গ্র্যান্ট হয়, আপনি পরের দিনই, এই যে আপনি বললেন যে এই অ্যাডমিনিস্ট্রেশন অনেক খারাপ অবস্থা হচ্ছে, দেখেন কি একটা ভালো জিনিস, আপনার আগে যারা অ্যাসাইলাম পেতেন তাদেরকে 1 বছর অপেক্ষা করতে হতো, তারপরে আপনি গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারতেন। ইভেন আপনি যারা পুরনো অনেকে আছেন তারা জানবেন, মাত্র 10,000 গ্রিন কার্ড দেওয়া হতো সারা বছরে। হ্যাঁ, ফলে মানুষজন বহু ডিলে হতো। এখন ওই জিনিসটাও নাই। আচ্ছা, গেল। তো এখন আপনি পরের দিনই আপনি অ্যাসাইলাম ভিত্তিক গ্রিন কার্ড করতে পারেন। তো এখন কথাটা হচ্ছে যে এই যে আপনি মানে অন্যান্য বিষয়, যেমন আপনি যদি L1A তে থাকেন, হ্যাঁ, ইন্টারন্যাশনাল মাল্টিন্যাশনাল কোম্পানির এক্সিকিউটিভ হিসেবে আপনি 1 বছর L1-এ আছেন, এইটাই সেই যোগ্যতা যেটা দিয়ে আপনি গ্রিন কার্ডে অ্যাপ্লাই করে দিতে পারেন। তো এই ধরনের বিভিন্ন কিছু যেগুলোতে আছে সেটা এই ডাকা প্রোগ্রামে নাই। আপনি ওই ওয়ার্ক পারমিট নিয়েই খুশি থাকতে হবে, আপনার ভবিষ্যৎ আর কিছু নাই। তো ফলে যারা এই ধরনের সিচুয়েশনে আছে প্রত্যেকেই কিন্তু তারা এখন খুব ছোট আর নেই। এখানে মেইন ঘটনাটা হচ্ছে যারা ছোট বয়সে বাবা মার কোলে করে আসছে, তাদের কোনো সে ছিল না, ফলে তাদের জন্য কিছু একটা করা, এটাই হচ্ছে মূল ব্যাপারটা, যে তাদের নিজের ইচ্ছায় তারা আসে নাই। আচ্ছা, এখন কিন্তু তারা ওই শিশুটা নাই, তারা পড়াশোনা করেছে, হ্যাঁ, বা বিভিন্ন বিজনেস করছে, চাকরি করছে, তার কিছু হয়েছে, সে এখন বড় হয়েছে। হ্যাঁ, ফলে আপনারা আশা করি বুঝতে পারবেন, কারণ এগুলা অনেক সময় মুখে বলাটাও একটু কেমন দেখা যায়। আপনি এইখানে অলরেডি ইউ আর আমেরিকান, আদার দ্যান ইউ ডোন্ট হ্যাভ এ পাসপোর্ট। আপনি এখানে ছোটবেলা থেকে বড় হয়েছেন, আপনার পড়াশোনা শেষ হয়ে আপনি চাকরি করছেন,
কি বিজনেস করছেন, এখন আপনি অন্য আরো চিন্তা ভাবনা করেন এবং সেগুলোর মাধ্যমে আপনার হয়তো গ্রিন কার্ড হয়ে যাবে। এখন সে কই যাবে আপনার? সে তো তার তো ওয়ার্ক পারমিট রিনিউ করে দিচ্ছেন না, সে স্টাক হয়ে আছে, যাবে কই সে? তার অন্য কোনো দেশ হয়ে যাওয়ার, সে যাবে কই? ওয়ার হি ক্যান গো? সেগুলোর জন্য মানে ইভেন ল অফিসে আসবেন না, কারণ যেই ধরনের কথাটা আমি মিন করছি এগুলো ল অফিসও এইগুলো বলতে পারে না। এটা আপনার নিজের জীবনের অবস্থাটা, আপনি আপনার সিচুয়েশনটা কি ওইটা আপনি নিজে চিন্তা করে নিজেই করেন। ওই সব কিছুই ওই যে এইখানে পড়াশোনা করবেন, এইখানে খাবেন, এইখানে সব কিছু, আবার কোনো সময় গিয়া দেশে গিয়ে সুজলা সুফলা শস্য শ্যামলা খুঁজতে থাকবেন, তাহলে তো হবে না। আপনার এখানে জীবন, এখানেই কিছু একটা চিন্তা করেন। এরকম অনেক কথাই আছে, কিন্তু আমি ল অফিসে গেলে এই কথা বলবো না, এলো কথা। তো সুতরাং ওইভাবে করে আপনারা জগৎটা বোঝার চেষ্টা করেন, কারণ এখনো যে এই অবস্থাটা আছে এটি তো নেই, কারণ সেই কবে আপনারা সেই ছোটবেলায় আসছেন, এখনো আপনাদের যেই অবস্থা তাতে ঢাকা প্রোগ্রামে একসময় এমনিই চলে যাবে। এই যে যেমন সিএসএস রুলার পুরনো অনেকেই জানবেন, এই ধরনের ব্যাপার এগুলো এখন প্র্যাকটিক্যালি নাই, বিকজ ওই ধরনের কোনো লোকজনই নাই, তারা বিভিন্নভাবে অন্য কোনোভাবে গ্রিন কার্ড করে ফেলেছে, তারা এখন আর ওই অবস্থায় নাই। সুতরাং আমাদেরকেও বাস্তবতাটা বুঝতে হবে, বুঝে ওইভাবে করে চিন্তা করতে হবে। এইটুকুই শুধু আমি বলবো। আপনি যদি স্পেসিফিক কোনো সিচুয়েশন থাকে আপনারা গিয়ে ন্যাচারালি বুঝবেন যে কি করতে হবে, কারোর সাথে আলাপ করতে পারেন। জি, থ্যাংক ইউ সো মাচ। জি, হাসান ভাই কিছু বলতে চাচ্ছেন? মিজান সাহেব থাকতেই আমরা ভিন্ন ভিন্ন বিষয়ে কথা বলছি। মিজান বলছে আইনগত বিষয়ে, আপনি কথা বলছেন রাজনৈতিক বিষয়ে। আপনারা জানেন ঢাকার এখন 500,000, ঢাকার 530 লক্ষ বলা হচ্ছে, 5,30,000 বলা হচ্ছে রাফলি। ওবামা আমলে ড্রিমার্স বলা হতো, এবং সিদ্ধান্ত হয়েছিল যে এদেরকে পার্মানেন্ট স্ট্যাটাস দেওয়া হবে, কেমন? কিন্তু সিদ্ধান্ত তো পলিটিক্যাল। এই পলিটিক্যাল সিদ্ধান্তের জন্য এনাফ সাপোর্ট নেই এই মুহূর্তে কংগ্রেসে। ব্যাপারটা প্রসেস কোথায় কংগ্রেসে? প্রেসিডেন্ট ট্রাম্পের পক্ষে নন, কংগ্রেসের পক্ষে নন। ফলে যদি আপনি ড্রিমার্সদেরকে আইনগত স্ট্যাটাস দিতে চান, ইউ নিড টু চেঞ্জ দ্য কংগ্রেস, ইউ নিড টু চেঞ্জ দ্য ল। তার আগে মিজান কি করবে? তার তো করার কিছু নেই এখানে। দিস ইজ দ্য পলিটিক্যাল ইস্যু কমপ্লিটলি। রাইট, থ্যাংক ইউ। না, ওইটাই পলিটিক্যাল ইস্যু যেহেতু, সুতরাং পলিটিক্যাল মুড যদি আপনার ফেভারেবল থাকে তারা সেফ ফিল করে। পলিটিক্যাল মুড যখন ডিসফেভারেবল হয় এবং তাদের বিরুদ্ধে এই যে এটি ডিলে করা হচ্ছে, এটা যদি এখন তারা মনে করছে ইন্টেনশনাল, যে এদেরকে ইচ্ছা করে দেরি করা হচ্ছে, বিকজ পলিটিক্যাল যে আপনার উইল, এই উইল নেই এর মধ্যে যে তোমরা আমি ইচ্ছা করে হয়রানি করবো তোমাদের, দ্যাটস হোয়াট ইট ইজ। এবং এই জন্যই এই প্রশ্নের জবাব তো মিজান দিতে পারবেন না, রাইট? উনি তো আইনজীবী, উনি আইনের কথা বলছেন, আপনি কথা বলছেন পলিটিক্যাল কথা বলছেন। আপনি কোনোভাবে এখানে হতাশার কথা বলে এটা পারলে ট্রাম্পের বিরুদ্ধে যদি দুই কথা বলা যায়, এটা হলো আমাদের এই আলোচনার উদ্দেশ্য। মানে এইটা কারো কারো আলোচনার উদ্দেশ্য এটাই। কারো মানে আপনি স্পেসিফিক করে ফেলেন। আপনার তো ট্রাম্পের বিরুদ্ধে এটা তো শুনেন, এখানে আমেরিকান আপনারা ছোটবেলা আপনার বাবা মা নিয়ে আইলো, হে ফালাইয়া গেল, এখন আপনি কোন আপনার থাকার জায়গায় নাই। আপনারা 2 বছরের কাজের অনুমতি দিল, এখন কোন আবার দরখাস্ত করার আগে অনুমতি দেন, মানে আর সব এখন এগুলো কে দেখবে? আপনার জীবনের সব দায়িত্ব একটা দেশের সরকার আর একটা দেশের রাজনৈতিক নেতার উপর দিলে তো হবে না। আপনার নিজস্ব রেসপন্সিবিলিটি আছে, মিজান যেভাবে বলছে। আচ্ছা মিজান ভাই, আপনাকে অনেক ধন্যবাদ, আপনি সুন্দর কথা বলছেন। ধন্যবাদ, আপনাদের সবাইকে সালাম রইল। জি, ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আপনি ভালো থাকেন, আপনি যে সার্ভিস দিচ্ছেন এই সার্ভিসের জন্য আপনার কাছে কৃতজ্ঞ। থ্যাংক ইউ। এখানে প্রত্যেকে এইগুলো বন্ধ করেন, এখানে প্রত্যেকেই অনেক বিখ্যাত মানুষ এবং প্রত্যেকেই সবার জন্য সার্ভিস দিচ্ছেন, আমরা প্রত্যেকেই আমরা সালাম জানাই। ধন্যবাদ, থ্যাংক ইউ, আপনার প্রতি কৃতজ্ঞতা জানাই। হ্যাঁ, মশিউর ভাই আপনার কাছে যাই একটু আগে, যেটা আপনি কি শুনতে পাচ্ছেন? জি, আমি শুনতে পাচ্ছি। আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, এখন শুনতে পাচ্ছি, থ্যাংক ইউ। সো যেটা আপনি বলছিলেন যে এই যে সামার, এই সামারে একটু শুনি আমরা কোথায় যেতে পারি বাচ্চাদেরকে নিয়ে, পরিবার পরিজন নিয়ে, কোনো প্রোগ্রাম আছে কিনা, সম্ভাবনা আছে কিনা, দাম কম আছে কিনা, একটু যেহেতু আপনি জানেন, আপনার কাছ থেকেই জানি যে কোনো সুবিধা আছে কিনা। জি, তার ভাই ধন্যবাদ আপনাকে। আসলে তার ভাই, প্রত্যেকটা ভ্যাকেশন যখন আপনি যাবেন, আপনাকে কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে। নাম্বার 1, আপনাকে মাথায় রাখতে হবে আপনার বাজেটটা কত, আর বাজেট এবং আপনার পছন্দের জায়গা কোথায় আপনার। আর তৃতীয়ত হলো আপনার কতদিনের ভ্যাকেশন আপনি যেতে চান।
সো এখানে সবচেয়ে বড় বাজেটটা নিয়ে আমাদের সবচেয়ে বেশি ভাবতে হয়, আমাদের ফ্যামিলি মেম্বার কতজন এবং কোথায় যাব, আমরা কতদিনের জন্য যাব। সো আমি অ্যাজ এ ট্রাভেল অ্যাডভাইজার হিসেবে বলবো, যদি আপনার কার বাচ্চা থাকে, পরিবার ছোট বাচ্চা থাকে, আপনি ওদেরকে নিয়ে যেতে পারেন আপনার ডিজনি ওয়ার্ল্ডে। সবার একটা ড্রিম প্লেস যে ডিজনি ওয়ার্ল্ড। ডিজনি ওয়ার্ল্ড আপনারা যেতে পারেন এই মুহূর্তে, এবং ডিজনিতে এই মুহূর্তে আপনার সেল চলতেছে। আপনি যদি 4টি পার্কের টিকিট ক্রয় করেন, আপনি $99 প্লাস ট্যাক্স আপনার এই মুহূর্তে পে করতে হচ্ছে। নর্মালি আপনার পার্কেই থাকে $190। সো আপনি এই দুইটি একটার প্রাইস দিয়ে আপনি 2টি পার্ক দেখতে পাচ্ছেন। সো এটা একটা ভালো দিক। আপনি যদি বাচ্চা থাকে আপনি তাদেরকে নিয়ে ওখানে যেতে পারেন এই মুহূর্তে। আর দ্বিতীয়ত, আপনার যদি অনেকে আছেন যারা আমরা সমুদ্র লাইক করি অথবা সাদা বালু লাইক করি, সৈকত লাইক করি, তাদের জন্য আমি বলবো আপনারা ক্যানকুন যেতে পারেন, পুন্তাকানা যেতে পারেন। পুন্তাকানা এবং ক্যানকুনে খুবই ভালো প্রাইসে এখন এই বিভিন্ন হোটেল পাওয়া যাচ্ছে, এবং ফ্লাইটের অ্যাভেলেবল ফ্লাইট আছে, এবং এখানে ফ্লাইটের আমি বলবো যে প্রাইস রিজনেবল। অন্য সময় যা থাকে তাই এই মুহূর্তে আছে। সো কেউ যদি যেতে চায় আপনার ওনারা যেতে পারে। আরেকটি আছে মেক্সিকোতে, আপনার অনেকে জানেন না যে এটা হলো আমাদের এখানে যেরকম আপনার ডিজনি ওয়ার্ল্ড, ক্যানকুন মেক্সিকোতে একটা আছে আপনার এক্সক্যারেট। তো এক্সক্যারেটে যেতে পারেন, ওখানে ওদের প্রায় আপনার 7-8টা পার্ক আছে, এবং সবগুলো পার্কে অনেক সুন্দর সুন্দর আপনার অ্যাক্টিভিটি আছে। সো যাদের বাচ্চা আছে এবং যারা ফ্যামিলি নিয়ে, বিশেষ করে ইয়াং বাচ্চা, যাদের ছোট বাচ্চাদের জন্য ডিজনি ওয়ার্ল্ড ইজ গুড। কিন্তু একটা বয়স আছে, যেমন আপনার 17-18 বছর, 19-20 বছর বাচ্চারা যারা আছে, ওদের জন্য বেস্ট হলো আপনার এক্সক্যারেটে অনেকগুলো পার্ক, ওগুলো হলো ওদের জন্য বেস্ট। এবং ওখানে খুবই ভালো, আপনি বাইরে হোটেলে থাকতে পারেন। আর যদি এখানে সেভিংটা হয় এইভাবে, যদি আপনি যদি ওদের হোটেলে ওঠেন, অনেক সময় টাকাটা অনেক বেশি পড়ে, কিন্তু আপনি যদি বাইরের হোটেলে থাকেন, কিন্তু আপনি ওই স্পেসিফিক পার্কগুলোতে যান, তাহলে আপনার অনেক টাকা কম পড়বে। সো আপনি এটা করতে পারেন। আর তৃতীয়ত হলো, আপনি যদি চান, আপনার এই মুহূর্তে সবচেয়ে ভালো এই একই জায়গাতে থেকে বারবার হোটেল না চেঞ্জ করে, আপনি যদি বারবার যদি বিভিন্ন জায়গায় যেতে চান এবং সবকিছু একসাথে পেতে চান, তার জন্য আমি বলবো হলো ক্রুজ। I'm a certified cruise counselor, only first Bangladeshi certified cruise counselor. So আপনারা যারা ক্রুজে যেতে চান, আপনার বাহামা বলেন, বারমুডা বলেন, অথবা ক্যারিবিয়ান যে কোনো কান্ট্রি, অথবা পৃথিবীর যে কোনো জায়গাতেই যদি ঘুরতে চান, আপনারা ক্রুজে যেতে পারেন। ক্রুজে আপনারা যেটা পাচ্ছেন, নর্মালি একটা ফ্যামিলি যখন আপনি কোথাও ঘুরতে যান, 4 দিনে ঘুরতে গেলে আপনার দেখা যায় $4,000 থেকে $5,000 খরচ হয়ে যায়। কিন্তু আপনি যদি ক্রুজে যান, এই মুহূর্তে আমি আজকেই দেখলাম যে নিউ ইয়র্ক থেকে এই মুহূর্তে সামারেই কয়েকটা ক্রুজ আছে যেগুলো মাত্র $1,000 ফ্যামিলি বলতে আমি দুজনকে বোঝাচ্ছি। সো যখন 4 জন হচ্ছে $1,500-1,600 আপনি ক্রুজে দিয়ে ঘুরে আসতে পারতেছেন। ক্রুজে কি পাচ্ছেন আপনি? হোটেলের মতো একটা রুম পাচ্ছেন। ক্রুজ কোথায় নিয়ে যাচ্ছে তাদেরকে? ক্রুজে বিভিন্ন জায়গাতে আছে, আপনি কোথায় যাবেন ওইটাই আপনার প্রেফারেড ডেস্টিনেশন কোনটা, ওইটা অনুযায়ী আপনাকে ভাবতে হবে যে ওখানে কতদিনের ক্রুজে আছে। নিউ ইয়র্ক থেকে এই মতে কার্নিভাল যাচ্ছে, আপনার 4 ডেজের ক্রুজ আছে। আর আপনি যদি রয়্যাল ক্যারিবিয়ান বলেন, 7 ডেজের ক্রুজ আছে। আপনি যদি মায়ামি থেকে, ডেস্টিনেশনটা কোন জায়গায়? এরা কি বাহামা যাচ্ছে, না মেক্সিকো যাচ্ছে, না কোথায় নিয়ে যায় এরা? বারমুডাতে যাচ্ছে হলো কার্নিভাল। নিউ ইয়র্ক থেকে বারমুডাতে যাচ্ছে কার্নিভালে। রয়্যাল ক্যারিবিয়ান যাচ্ছে আপনার বাহামাতে। বাহামা সহ আরো ওদের কয়েকটা দ্বীপ আছে, দ্বীপও যাচ্ছে ওরা। এখান থেকে আপনার এই অরল্যান্ডো যাবে, অরল্যান্ডো থেকে তারপর এই কোকাকে একটা ওদের একটা আইল্যান্ড আছে, ওই আইল্যান্ডে যাবে, তো ওখান থেকে বারমুডা যাবে। এরকম আপনার বিভিন্ন জায়গায় যায়। এখন ডিপেন্ড করে এটা কত দিনের ক্রুজে যাচ্ছেন আপনি। আপনি যদি 4 দিনের ক্রুজে যান একরকম, আপনি যদি 7 দিনের ক্রুজে যান আরেক রকম। আপনি যদি দেখেন যে মায়ামি থেকে অনেকগুলো ক্রুজ আছে যেগুলো আপনার বিভিন্ন ছোট ছোট দ্বীপে যাচ্ছে, প্রায় 6-7টা দ্বীপও যাচ্ছে। আপনি যদি এই 14 ডেজের ক্রুজে যান, আপনি দেখবেন যে ওরা মিনিমাম 4-5টা ক্রুজ দ্বীপে যাচ্ছে। এবং তুলনামূলক একটা, আপনি যদি 14 ডেজ কোথাও যদি ভ্যাকেশনে যান, যে টাকা খরচ পাবে তারও প্রায় 1/4 টাকা দিয়ে আপনি 14 ডেজ ক্রুজে যেতে পারবেন। আপনি 4 দিনের ক্রুজে যান, আপনি যদি 4 দিন, আমি যদি মায়ামি যাই বা অন্য কোথাও যাই, আমার মিনিমাম খরচ হবে দুজনের কম করে $2,000 থেকে $3,000 খরচ হবে। কিন্তু আপনি ক্রুজে যেতে পারছেন এই মধ্যে $1,000 ইজ রিয়েলি গুড। সো আমার মতে যদি বাচ্চা নিয়ে ক্রুজে কি কি আছে, এটা একটা অনেকেই কোশ্চেন করে যে ক্রুজে কি কি সার্ভিস আছে। ওখানে আপনি একটা রুম পাচ্ছেন, হোটেলের মতো রুম পাচ্ছেন, আপনি আনলিমিটেড খাবার পাচ্ছেন, আনলিমিটেড এন্টারটেনমেন্ট পাচ্ছেন। তারই সাথে আপনি বিভিন্ন ওদের ডিজনি ওয়ার্ল্ড
যেরকম বিভিন্ন থিম পার্ক আছে, এরকম কিছু পার্ক আছে ওদের বিভিন্ন জায়গাতে দ্বীপে, ওই পার্কগুলোতে আপনি অ্যাক্টিভিটিতে জয়েন করতে পারছেন। সো আমি বলবো যাদের বাচ্চা আছে, আপনারা যদি কোনোদিন না যেয়ে থাকেন, আপনি ডিজনি যেতে পারেন। এর মধ্যে খুবই ভালো একটি ডিল চলছে। আর ডিজনিতে কি বাই এয়ার না বাই 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 আপনাকে ডিজনিতে যেতে হলে নিউ ইয়র্ক থেকে যখন আপনি যাবেন, আপনাকে যেতে হবে এখান থেকে ফ্লাই করে আপনাকে অরল্যান্ডো যেতে হবে। অরল্যান্ডো যাওয়ার পর আপনি ওখান থেকে ইয়ে করবেন, রাইট। ওখান থেকে আপনি ডিজনি ওয়ার্ল্ডের টিকিট করে আমরা সবকিছু করে দেবো আপনার। এখান থেকে ফ্লাইট থেকে আরম্ভ করে ওখানে হোটেল, ওখানে পার্কের টিকিট, সে সবকিছু আমরা করে দেবো আপনার। ওখানে টোটাল ভ্যাকেশন প্যাকেজ আমরা করে দেবো। আপনি কত অরল্যান্ডো vacation ক্যানকুন package যান কত বা আপনাদের? পুন্তা কত? কানাতে যান, সেম থিং আমরা করে দেবো। হাউ মাচ ইজ দ্য কস্ট? আপনার ডিপেন্ড করে আপনি কোন ধরনের হোটেল চাচ্ছেন, আপনার কতজন যাচ্ছেন। আমি তো বললাম যে এই ইন মুহূর্তে জেনারেল বলে দেন, আপনি বলেন যে ওকে, সো চারটি পার্ক টিকিট এই মুহূর্তে সেলে চলছে, যেটা হলো আপনার নর্মালি $190 মতো থাকে, এই মুহূর্তে $99 প্লাস ট্যাক্স আপনার বিক্রি করছে। বুঝছি ভাই, কিন্তু চারটি আপনারা আমাকে পার্কে বলেন যে আপনি কত কস্টটা কত এখান থেকে এয়ার, আমি যদি 4 জন যাই, 4 জনের ফ্যামিলি, সো হাউ মাচ উইল বি দ্য চারজনের কস্ট? আপনি পার পার্সন হিসাব করেন, আপনি ফ্লাইটে যদি হিসাব করেন পার পার্সন আপনাকে ফ্লাইটে মিনিমাম $120 থেকে $250 ফ্লাইটে খরচ আসবে। আপনার ওখানে হোটেলে আপনি যদি 4 দিনের হোটেল নেন, কম দামে হোটেল আছে, আপনি $60 পার নাইট হোটেল পাবেন। 60 পার নাইট যদি হোটেল আপনি থাকেন, সো যে টাকা আসবে আপনি 4 জন এক রুমে থাকতে পারবেন, প্লাস আপনি এই ডিজনি ওয়ার্ল্ডের টিকিট করবেন। তো আপনি ওই অনুযায়ী আপনার যতজন, সো অলটুগেদার অ্যাবাউট 2000, 4 জনের ফ্যামিলি হলে $4000, $2000-3000 হলে তারা ঘুরে আসতে পারবে, জি রাইট? ঘুরে আসতে পারবে। অলরাইট, থ্যাংক ইউ সো মাচ। নরমালি আপনি অন্য সময় যদি যান, আপনাকে ডিজনিতে প্রতি টিকিট আপনাকে $190-200 পে করতে হচ্ছে। সো ওখানে আপনি এখন 50% অফ পাচ্ছেন। থ্যাংক ইউ। আর বিদেশে কোথাও যাওয়ার কোনো সুযোগ আছে না? ইজিপ্ট বা বিদেশে অন্য আপনি কোনো অনেক জায়গায় যেতে পারেন। টার্কি ইজ দ্য ফেভারিট প্লেস, অনেকে টার্কিতে যেতে চান, টার্কিতে এয়ারফেয়ার যেতে পারেন কত এখন? আপনারা। এয়ারফেয়ার তো সবচেয়ে হাইয়েস্ট। জি, এই মুহূর্তে এই জন্য আমি বললাম যে আপনার যদি এই মুহূর্তে ইউএস এর কাছে যে কান্ট্রিগুলো আছে, বিশেষ করে Right. মেক্সিকোতে আপনারা সবচেয়ে কম প্রাইসে যেতে পারবেন, কারণ এয়ারফেয়ার এত বেশি এখনো হয়নি। যেটা আমরা যদি আপনি মিডল ইস্টে কোনো কান্ট্রি যেতে, আপনি যদি এখন দুবাই যেতে চান, অনেক টাকা কস্টিং পড়বে আপনার। আপনি দেখুন টার্কি যেতে চান, অনেক টাকা কস্টিং পড়বে। বাংলাদেশে যেতে চান, মিনিমাম $2000 আপনার কস্টিং পড়বে এই মুহূর্তে। Right. সো আপনি ওটার থেকে পার পার্সন এখানে 2000 করার থেকেও আপনি এখানে $2000 দিয়ে টোটাল বাচ্চাদেরকে নিয়ে ক্রুজে ঘুরে আসতে পারেন, অথবা ক্যানকুন ঘুরে আসতে পারেন, অথবা আপনি ডিজনিতে ঘুরে আসতে পারেন। থ্যাংক ইউ সো মাচ। আপনার নাম্বার বলে দেন একটু, যে জি, আমাদের ইউএসবিডি ট্রাভেলস এন্ড ট্যুরস 347-646-7979, এই নম্বরে যোগাযোগ করতে পারেন। আমরা আপনার 24/7 সার্ভিস দিতে পারি। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ, আপনাকে অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ আপনাকে। হাসান ভাই, আপনার কাছে যাই একটু। হাসান ভাই, আমি শুনতে চাই যে আপনি জানেন যে গত 23 তারিখের যে নির্বাচন, তার আগে চৌধুরী সাহেব হাত তুলে বসেছিলেন, কিন্তু তাকে আপনি ক্ষিপ্ত করবেন না। আমি তার কথা না, উনি তো শুনুন। ট্রাম্পের লোক, ওনাকে ক্ষিপ্ত করা প্রবলেম আছে। আমি আমি মশিউর সাহেবের কথার জের ধরে বলতেছিলাম। শুনেন, আমাদের যখন মশিউরের সাথে আমার দীর্ঘদিন, তিনি আমার গত প্রায় 7-8 বছর থেকে সমস্ত ট্রাভেল পরিকল্পনা করেন। আমি একটা যুক্ত করতে চাই যে আমাদের এই যে চেনা ডেস্টিনেশন দুবাই, ইজিপ্ট, এইসবের বাইরে এখন আফ্রিকার দেশগুলো, বা তারপরে যে বোসনিয়া, নতুন নতুন গন্তব্য, এখানে ভাড়াও কম এবং খুব অল্প খরচে আমাদের যারা মানে ট্রাভেল করতে চান তাদের একটা সুযোগ আছে। আমি মানে বিশেষ করে কেনিয়াতে যাওয়ার পরে আমি দেখলাম যে আফ্রিকাতে আমাদের প্রচুর লোকজন যাচ্ছেন, এবং আমার ইনফ্যাক্ট আমার একটা বই প্রকাশের পরে আমি কয়েকজনই আমাকে ফোন করে জানতে চাইলেন যে কেনিয়াতে কিভাবে যাওয়া যায়। তো এই সমস্ত মানে খুব কমন না যে ডেস্টিনেশন গুলো ট্রাভেলের জন্য, এই সমস্ত জিনিস এক্সপ্লোর করার এখন সময় এসেছে, এবং ওখানে ভাড়া কম, থাকার ব্যবস্থা মানে সুবিধা আছে। তো এইসব ব্যাপারেও যদি মশিউর ভাই আপনি হেল্প করেন। আর আমি আরেকটা তথ্য জানতে চাই যে নিউ ইয়র্কে মানে আমাদের আসলে বাংলাদেশিদের জন্য মানে ওই কেমনে কনভেনশনে যাবে, তবলিগ জামাতে যাবে, এগুলার একটা পরামর্শ আছে, কিন্তু মানে ট্রাভেলের পরিকল্পনা করার জন্য সঠিক কোনো তথ্য কেন্দ্র নাই। তো এটা যদি আপনি করতে পারেন, এবং খুব মানে সবচেয়ে শর্টেস্ট যে আপনার ক্রুজ আছে, এটা কোন জায়গায়, মানে আমি আমেরিকার আশেপাশে একদম শর্টেস্ট টাইমের ক্রুজে যাইতে চাই, এটা হইলে আমাদের অনেকেই হয়তো উৎসাহী হইতে পারেন। তারপরে আমি দেখেছি যে আমাদের লোকজন যখন যান, এই ক্রুজে যাইতে চান না, অনেক সময় তাদের জন্য হালাল খাবার থাকে না। তো এটা তারা কি নামাজ পড়তে পারবে, নামাজ এইসব দিয়ে যদি আপনি
আমাদের কমিউনিটি দেন, আমাদের কমিউনিটি এখন বেরিয়ে আসছেন, তার সন্তানরা বড় হচ্ছে, তারা বাইরে থেকে যেতে চান আমি মনে করি। তো এটাই আমার মানে প্রশ্ন ছিল যে শর্টেস্ট মানে ক্রুজে কোন জায়গায় যেতে পারবে নিউ ইয়র্ক বা আমেরিকার বিভিন্ন এলাকা থেকে। ধন্যবাদ ইব্রাহিম ভাই, আপনার কথা ধরে বলছি সবচেয়ে ক্রুজ আপনি যদি বলেন মিনিমাম ক্রুজ আছে আপনার 2 ডেজের, যেটা আপনার মায়ামি থেকে যায় এটা, এবং কষ্ট আপনি কম পড়ে, দেখা যায় $200 পার পার্সন আপনার পড়বে। এই মুহূর্তে সেল চলতেছে আপনার সেপ্টেম্বরে অনলি $200, $197 পার পার্সন। সো $197 পার পার্সন আছে আপনার 2 ডেজ 3 ডেজের ক্রুজ আপনার মায়ামি থেকে। সো ইটস রিয়েলি গুড। আপনার কিন্তু কোথায় আপনাকে যাচ্ছে এখান থেকে ভাই? মায়ামিতে অ্যাপ্লাই কোন করতে জায়গায় হবে। যাচ্ছে? মায়ামি থেকে নিয়ে কই যাবে? জি, এখানে মায়ামি থেকে ওখানে আপনার ওদের অনেকগুলো ডেস্টিনেশন থাকে। এখন আপনাকে দেখতে হবে যে ওই মুহূর্তে কোন ডেস্টিনেশন আছে। আমি যেটা কথা বলছি এটা হলো বাহামা। বাহামাতে এই বাহামা মুহূর্তে যাচ্ছে। আপনার ইয়ে আছে, বাহামাতে ওরা ওখান থেকে বাহামা যাবে, আবার বাহামা থেকে তারপর দিন ব্যাক, একদিন থেকে তারপর দিন ব্যাক করবে। সো যদি আপনি 3 দিনের ক্রুজে যান, আর যদি 2 ডেজের যেটা আছে এটা যাবে আবার সেম ডে ব্যাক করবে। সো এবং অনেক কম প্রাইস, আপনার তুলনামূলক দেখা যায় আপনার কোথাও যদি খেতে যান আপনি, তাহলে আপনাকে দেখা যায় পার পার্সন $100 একদিনে চলে যায়। আর ওখানে $200 আপনার থাকা, খাওয়া, এন্টারটেনমেন্ট প্লাস ফুড। হালাল ফুডের যে কথা বলেছেন ভাইয়া, হালাল ফুড আসলে ওইভাবে তো ওরা ওইভাবে দেখে না যে স্পেসিফিক কয়জনের জন্য ওরা হালাল ফুড তৈরি করবে, কিন্তু ওদের ফুডগুলো এমন ভাবে করা থাকে এবং প্রত্যেকটা আসলে হাইজেনিক ভাবে করা থাকে। আর আপনি দেখবেন এখানে প্রচুর পরিমাণে আপনি সি ফুড পাবেন। সো আপনি যদি মিট না খেতে চান তাহলে আপনার জন্য সি ফুড আছে এবং অ্যাভেলেবল সি ফুড আছে এবং 24/7 আপনার ফুড আছে ওখানে। সো আপনি ওটার জন্য কোনো সমস্যা হবে না। ডেস্টিনেশন ওয়াইজ নিউ ইয়র্ক থেকে এই সর্বনিম্ন যে ক্রুজটা আছে এটা হলো 4 ডেজের বারমুডাতে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, আপনাকে অনেক ধন্যবাদ। মাঝে মধ্যে আপনার কাছে আবার জানবো এই সময়, যেহেতু এখন সামার টাইম, সো উইল ব্রিং ইউ সামটাইমস ইন আওয়ার শো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, আপনাকে অনেক ধন্যবাদ। হাসান ভাই, যাই আপনার কাছে 23 তারিখের নির্বাচনে নিউ ইয়র্কের যে প্রাইমারি হলো, এই বা যুক্তরাষ্ট্রের যে প্রাইমারিতে মামদানি বিশেষ করে যেভাবে হেডলাইনে নিউজ এসেছে যে তিনি তার পলিটিক্যাল যে পাওয়ার, যে পলিটিক্যাল যে আপনার মানে শক্তি যেটা প্রদর্শন করেছেন, এটা অনেকে মনে করছিল যে ডেমোক্রেটিক পার্টির জন্য একটা হুমকি হয়ে দাঁড়িয়েছে। এটা পার্টির ইটসেলফ ইজ এ অ্যানাদার পাওয়ার, আমি হুমকি বলবো না শব্দটি। বাট এখন গতকালকে লেটিশিয়া জেমস, আপনি জানেন যে উনি মামদানির সাথে খুব ঘনিষ্ঠ, কিন্তু তিনি পার্টির স্বার্থে কথা বলেছেন যে পার্টি যেন বিভক্ত না হয়। তো এখন মনে করা হচ্ছে যে মামদানির যে তার ডিএসএ বা তার যে ওনার যে শক্তি বা তার যে গ্রুপ, এই গ্রুপ এবং ডেমোক্রেটিক পার্টি এর মধ্যে একটা বিভাজনের সৃষ্টি হয়েছে, যা ভবিষ্যতে দলকে বিভক্তির দিকে, আরও বেশি বিভক্তির দিকে ঠেলে দিতে পারে। আপনার অ্যানালাইসিস কি? হ্যাঁ, ধন্যবাদ। আমি আপনাকে বুধবারই বলেছিলাম যে এই নির্বাচনের ফলাফল অনেকটা ছোটখাটো ভূমিকম্পের মতো। একথা কেন বলেছিলাম? প্রথমত এটা একটা হচ্ছে ডেমোক্রেটিক পার্টির ইস্টাবলিশমেন্টের উপরে একটা চপেটা আঘাত। সরাসরি হাকিম জেফরিজ, আমাদের চাক সুমার ইত্যাদির উপরে একটা বড় রকমের চর। কেন চর পড়লো? তারা এই আমরা তিনজনের কথা বলছি এই মুহূর্তে, 3 কংগ্রেসম্যানের পক্ষে এন্ডোর্স করেননি। তারা এন্ডোর্স করেছিলেন যারা সিটিং ছিলেন তাদের প্রতি। কেমন? তারা এস্টাবলিশমেন্ট ক্যান্ডিডেটদেরকে এন্ডোর্স করেছিলেন, যেমন ড্যান গোল্ডম্যান মনে করা যাক, নট ব্র্যান্ড ল্যান্ডার্স ইত্যাদি। ফলে তাদের জন্য এটা একটা ভয়াবহ রকম অপমানজনক, অপমান নয়, ক্ষতিকর একটা দিক। কারণ সরাসরি চ্যালেঞ্জ করা হচ্ছে এদের নেতৃত্বকে, এবং যারা নির্বাচিত হয়ে এলেন তারা যে হাকিম জেফরিসকে বা চাক সুমারকে নেক্সট কংগ্রেসে নেতা হিসেবে ইলেক্ট করবে তারও কোনো নিশ্চয়তা নেই, কোয়াইট লাগলে তারা করবেন না। কিন্তু ভয়টা কোথায়, যেটা আমি বলেছিলাম গত পরশু দিতে হচ্ছে, যে রিপাবলিকান দল, বিশেষ করে প্রেসিডেন্ট ট্রাম্প এই নির্বাচনের ফলাফলটাকে ব্যবহার করবেন ডেমোক্রেটিক পার্টিকে ভিলিফাই করবার জন্য, নিন্দা করবার জন্য। আপনারা আজকে দেখেছেন ট্রাম্প সাহেব কি বলেছেন? ট্রাম্প বলেছেন যে এরা সবাই গডলেস কমিউনিস্ট, এরা ক্ষমতায় আসলে সবাইকে মেরে ফেলবে। লিটারালি উনি এই কথা বলেছেন, ইউ উইল অল ডাই, তোমরা না খেয়ে মারা যাবা, যদি এরা ক্ষমতায় আসে তোমাদের আর কোনো আশা নাই। মানে ভাবা যায় না উনি কি বলছেন। ঠিক আছে বলছেন, কিন্তু সে তো উনি বলবেনই, উনি এটাকে এক্সপ্লয়েট করবেন। কিন্তু ডেমোক্রেটিক পার্টির ভেতরেই কিন্তু ভীষণ রকম সন্দেহ জেগেছে। যেমন আজকে আপনারা জানেন অথবা আমাদের এই লং আইল্যান্ডের থেকে নির্বাচিত প্রাইমারিতে জিতেছেন সুজি, তিনি
এবং তার আরো 2 ডজন ডেমোক্রেটিক কলিগ নিয়ে একটা চিঠি তিনি ইস্যু করেছেন, ওপেন লেটার ইস্যু করেছেন, নিউ ইয়র্ক টাইমস বড় করে হেড করেছে। কি বলা হচ্ছে সেখানে? মূল কথা হচ্ছে যে আমরা কেউ সোশ্যালিস্ট না, আমরা সবাই ক্যাপিটালিস্ট। যারা নির্বাচিত হয়েছে এরা ডেমোক্রেটিক পার্টির না, তোমরা এখান থেকে পার্টি থেকে বেরিয়ে যাও, অন্য যা, ঠিক আছে তোমরা যেতে, বাট ইউ ডোন্ট বিলং টু আওয়ার পার্টি। জেমস কারভিল, মনে থাকতে পারো, জেমস কারভিল নাম করা স্ট্র্যাটেজিস্ট, তিনি বিল ক্লিন্টনের বিজয়ের পেছনে সবচেয়ে বড় আর্কিটেক্ট বলা হয়। সে ভদ্রলোক কালকে কি বলেছেন যে আমি আর এই দলের মধ্যে নাই, দিস ইজ নট মাই পার্টি এনিমোর। ঠিক যে কথা টাকার কার্লসন বলেছেন তার আগের দিন তার দল সম্বন্ধে, রিপাবলিকান পার্টি সম্বন্ধে টাকার কার্লসনও বলেছেন, আমাদের গ্রিনও বলেছেন। তার মানে কি দাঁড়ালো, দলের ভেতরে একটা বড় অংশ দেখতে পাচ্ছি আমরা, বড় অংশ না, একটা সিগনিফিক্যান্ট অংশ এই 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 নির্বাচনের বিজয়ে ভয় পাচ্ছি। ভয়টা আমিও পাচ্ছি, কারণ যাকে নিয়ে কথা হচ্ছে, যাকে নিয়ে মূল বিতর্কটা, সে হচ্ছে গিয়ে ডারিয়া লিজা, কেমন শিবালিয়ারের পজিশনটা সবার বিবেচনায় এক্সট্রিম, আমার বিবেচনায় এক্সট্রিম। আমি একজন খোলামেলাভাবে উদারনৈতিক মানুষ, বামপন্থী মানুষ, সে আমার কাছে মনে হয় যে অবস্থানটা ডারিয়া লিজা নিয়েছে তা কমপ্লিটলি আমেরিকার অধিকাংশ মানুষের বিবেচনার সম্পূর্ণ বাইরে। কেমন? উনি কি বলছেন? উনি কোনো নো বর্ডার থাকবে না, চমৎকার, জেল থাকবে না, পুলিশ থাকবে না, এমন কোন একথাও বলছেন। তাকে নিউ ইয়র্ক টাইমস গতকাল তাকে ইন্টারভিউ করেছে, তাকে বারবার প্রশ্ন করেছে, ধরা যাক একজন লোক খুন করেছে, খুন করার পরে বিচারে দোষী সাব্যস্ত হয়েছে, তো তাকে সে জেলে যাবে না, তাকে তুমি কি করবে? উত্তর দেয়নি সে। তার মানে এই যে পজিশনটা এক্সট্রিম পজিশন, যে আমার বিবেচনায় ডেমোক্রেটিক পার্টির পজিশন নয়, আমেরিকার অধিকাংশ মানুষের পজিশন নয়, কিন্তু সে গ্রহণ করেছে। এখন জিতলো কি করে সে, এটা একটা রহস্য। এখন রহস্যটা ভাঙা যাক। আসলে এই জয়টা ডেমোক্রেটিক পার্টির প্রাতিষ্ঠানিক যেই কাঠামো তার বিরুদ্ধে একটা প্রতিবাদ। ইটস এ প্রোটেস্ট এগেনস্ট দি এক্সিস্টিং ডেমোক্রেটিক লিডারশিপ। তারা আমাদের জন্য কিছুই করে না, আমরা যারা ইনার সিটিতে বাস করি তাদের জন্য এই দল কিছুই করে না, এটা একটা ব্যাপার। আর 2 নম্বর সবচেয়ে বড় ফ্যাক্টর হয়ে উঠেছে কোনটা? গাজা নিয়ে আপনি দেখবেন যে আমাদের এই টম সুজি শুধু পয়সা নিচ্ছে নেপাল থেকে, শক্তভাবে ইসরায়েলের পক্ষে কথা বলছে, একবারও বলেনি যে গাজা জেনোসাইড হচ্ছে। অথবা মনে করেন ড্যান গোল্ডম্যান, আমার খুব প্রিয় লোক, আই লাইক ড্যান গোল্ডম্যান একজন প্রোগ্রেসিভ ডেমোক্র্যাট, এবং তিনি গাজায় গণহত্যা বলেনি, তিনি গাজায় যে গণহত্যা চলছে তার প্রতিবাদও করেছে, সমালোচনা করেছেন। কিন্তু তিনি কখনোই, কিন্তু যখন কংগ্রেসে প্রস্তাব উঠল যে ইসরায়েলকে অস্ত্র কেনার জন্য পয়সা দেব না আমরা, তখন তিনি সেই প্রস্তাব সমর্থন করেননি। এবং তিনি কখনোই ইসরায়েল রাষ্ট্রকে তো বলছি না আমরা, সরকারকে সরাসরি কখনো এই জেনোসাইডের জন্য দায়ী করেননি। অন্যদিকে ব্র্যাড ল্যান্ডার ঠিক উল্টো, ব্র্যাড ল্যান্ডার একজন ইহুদি হওয়া সত্ত্বেও খুব শক্তভাবে এই গাজার জেনোসাইডের বিরুদ্ধে অবস্থান গ্রহণ ফ্রম ডে ওয়ান। ফলে দেখতে পাচ্ছি আমরা যে একটা বড় রকমের রাপচার ঘটেছে, বিভক্তি ঘটেছে, এটা একটা দিক। আর একটা দিক জানেন, তা হচ্ছে যে যেই দেশে বাস করি আমরা, যে সরকারকে আমরা সরকার বলি, সেই সরকার আমার পক্ষে কাজ করে না, কাজ করে কার জন্যে? বড় লোকদের জন্য। প্রমাণটা কি? প্রেসিডেন্ট ট্রাম্প পরপর 2 টার্মে প্রায় $1.5 ট্রিলিয়ন ট্যাক্স কাট দিয়েছেন। এই ট্যাক্স কাটতে লাভ হয়েছে কার? 70% ট্যাক্স কাট পেয়েছে মাত্র 2% মানুষ। কেমন ভ্যালুমের দিক দিয়ে? তার মানে এই সরকার আমার জন্য কাজ করছে না। যুদ্ধ হয়ে গেল, এই যুদ্ধতে খরচ হয়েছে কত জানেন? বলা হচ্ছে $100 বিলিয়ন। যুদ্ধে লাভ কার? আপনার আমার তো কারো লাভ নেই, তেলের দাম বেড়ে গেছে, লাভ কার? যারা অস্ত্র বানায়। তার মানে এই সরকারটা আমার সরকার নয়, আমার স্বার্থে সরকার কাজ করে না। এবং সে কারণেই দেখবেন যে শহরগুলিতে প্রতিবাদ উঠছে। কিন্তু এই যে প্রতিবাদ এবং এই যে মানসিকতা, তা কি পুরো আমেরিকার মানসিকতা? তারা যে কেন্টাকিতে অথবা ওকলাহোমাতে, তারা কি এই মানসিকতার মানুষ? তারা কি এই ইস্যুগুলিকে ভিত্তি করে ভোট দেবে? আমার মনে হয় না। এটা হচ্ছে শহরে, আরবান এবং স্পেশাল ইনার সিটির ইস্যু। এবং সে কারণেই ভয়টা হচ্ছে যে আগামী মধ্যবর্তী নির্বাচনে যেখানে ডেমোক্রেটরা আশা করছে তারা জয়লাভ করবে, সেখানে রিপাবলিকান পার্টি এই ইস্যুগুলিকে ব্যবহার করে
ডেমোক্রেটিক পার্টিকে একটা এক্সট্রিমিস্ট পার্টি বলে চিহ্নিত করার চেষ্টা করবে, যা কিনা ক্ষতিকর হতে পারে। লেটিশিয়া জেমস কালকে যে আপনার মামদানির বিরুদ্ধে কথা বলছেন, এটাকে আপনি কি মনে করেন? মামদানির বিরুদ্ধে কথা বলেনি, তিনি বলছেন যে প্লিজ দলটাকে বিভক্ত করো না, দলটাকে ডোন্ট ব্লো না, আপ। মামদানির বিরুদ্ধে বলেন, বাট এটা ইন্ডিকেট তো করা হচ্ছে মামদানিকে। না না, আমি তো একই বক্তব্য, যেহেতু মামদানি লিডার, যেহেতু মামদানি এমন সব মানুষকে এন্ডোর্স করেছেন যারা ডেমোক্রেটিক পার্টির মেইন স্ট্রিমের নীতির বিরুদ্ধে। বলে জেমস বলছেন, জেমস অন্য কিছুই বলেননি, মামদানিকে অনুরোধ করছেন যে প্লিজ আমাদের দলটাকে ভেঙে দিও না, ডোন্ট ব্লো আপ দ্য পার্টি, কারণ তুমি যা করছো এর ফলে আমার দল ক্ষতিগ্রস্ত হচ্ছে। তার পয়েন্ট অফ ভিউতে কথাটা বুঝি আমি। আবার মামদানি কি বলছে, ভেরি ইন্টারেস্টিং, আমি আপনাকে একটা স্টেটমেন্ট সময় থাকলে পড়ে শোনাই। জি, মামদানির পক্ষ থেকে উত্তর দেওয়া হয়েছে। উত্তরটা কিরকম, যে কাজটা কি সরকারের, আমরা কি চাই, হোয়াট এক্স্যাক্টলি ডু উই ওয়ান্ট ফ্রম দ্য গভর্নমেন্ট। আমি জাস্ট একটু এক মিনিট লাগবে না, জি। পড়ে শোনাচ্ছি আমি। আমরা চাই কি, আমি ইংরেজি পড়ে শোনাই, বোঝা যায়। এন্ডিং ওয়ার্স, যুদ্ধ বন্ধ করতে হবে। প্যাসিং মেডিকেয়ার ফর অল, সবার জন্য মেডিকেয়ার। ফরগিভিং স্টুডেন্ট লোন ডেট ফরগিভ করতে হবে, মাফ করতে হবে। অ্যাবলিশিং আইস অ্যান্ড ট্যাক্সিং দ্য রিচ, দোজ আর অল পপুলার পলিসিস যা আমরা সাপোর্ট করি। ফলে এটা কমিউনিজম না, যেটা ট্রাম্প সাহেব বলছেন গডলেস কমিউনিস্ট, তা তো নয়। এরা একটা এমন ব্যবস্থা চাইছে যে ব্যবস্থায় সরকার উইল ওয়ার্ক ফর দ্য পিপল। আপনার মনে আছে রেগানের সময় রেগান কি বলেছিলেন, যে প্রবলেম হচ্ছে সরকার, গভর্নমেন্ট ইজ দ্য প্রবলেম। আর মামদানি বলছে না, আমি গভর্নমেন্টকে ব্যবহার করব অ্যাজ এন ইনস্ট্রুমেন্ট, অ্যাজ এ টুল টু হেল্প পিপল। তার প্রমাণটা কি দেখেন আপনি, গতকালই দেখেছি আমরা, রেন্ট ফ্রিজ হয়েছে 2 বছরের জন্য। সরকারকে ব্যবহার করে তিনি 2 মিলিয়ন লোককে সাহায্য করলেন। আমি জানি আমাদের বাড়িওয়ালারা এতে ক্ষিপ্ত হয়েছেন বা ক্ষিপ্ত হবেন আমার কথা শুনে, কিন্তু 2 মিলিয়ন, 20 লক্ষ লোকের মতো, 22 লক্ষ লোকের মতো এর ফলে সুবিধা পাচ্ছেন আগামী 2 বছরের রেন্ট ফ্রিজ। কিভাবে হলো? সরকারকে ব্যবহার করেই মানুষকে সাহায্য করা হচ্ছে। আর ওরা বলতে পারছে, রিপাবলিকানরা বলছে যে না, সরকার ইজ দ্য প্রবলেম, সরকার ছোট করে আনতে হবে। এই হলো বিভক্তি। রাইট, থ্যাংক ইউ সো মাচ। ইব্রাহিম সাহেব কিছু বলবেন এই বিষয়ে? মানে হাত তুললেন দেখলাম। না, আপনি তো আমি তো রিপাবলিকান বলতে পার্টি, চাই অনেক আপনি কিছুই। ডেমোক্রেটিক পার্টির কথা বলে তো লাভ নাই আপনার। আমি তো বলতে চাই অনেক কিছু, কিন্তু অনুষ্ঠান শেষ হওয়ার পরে মানে আপনারা তো বলতে হবে, মানুষজন তো আর 10টার পরে থাকেন না। এনিওয়ে, ধন্যবাদ। প্রথম হচ্ছে যে এই হাসান ভাই এখানে দীর্ঘদিন ধরে বলতেছেন যে রিপাবলিকান পার্টি এক, আর ডোনাল্ড ট্রাম্প একটা কাল্ট হয়ে গেছেন, উনার কিছু অনুসারীরা আছেন। একইভাবে আমরা যদি নির্বাচন নিউ ইয়র্কের দেখি, এখানে এই জহরান মামদানি উনাদের যে ডিএসএ এবং যে ডেমোক্রেটিক পার্টির উত্থান করতেছে, বিভিন্ন জায়গায় যে প্রার্থী মানে আমরা যদি আমাদের নেইবারহুড গুলা যে প্রার্থীগুলা নির্বাচিত হয়েছেন তাদেরকে দেখি, ওই স্থানীয় লোকজনের সাথে তাদের কোনো রুট, তাদের কোনো উৎস সম্পর্ক নাই। এরা কেউ 2 বছর আগে ফ্লোরিডা ছিলেন, কেউ এখানে ছিলেন, তাদের একমাত্র সংযোগ হচ্ছে জওহরলাল মামদানি বা ডিএসএ। ওই কারণে তিনি ওই এলাকা থেকে নির্বাচিত হয়েছেন। সুতরাং তার ছেলে মেয়ে, তার ভাই বন্ধু ওই স্থানীয় স্কুলে যান না, তিনি ওই স্কুলের নেইবারহুডে বড় হন না, তিনি নেইবারহুডের ক্লাবে গিয়ে মদ খান না, তিনি মানে তো তার সাথে হচ্ছে এই ডিএস এর সম্পর্ক। এই ডিএস এর এই যে রাজনৈতিক দলের, এই যে কট্টর সমাজতান্ত্রিক ভাবাপূর্ণ দলের একটা কাল্ট সৃষ্টি হচ্ছে, এই কাল্টটা ডেমোক্রেটিক পার্টির জন্য একটা বিপদের কারণ হয়ে দাঁড়াবে। এবং আগামী নভেম্বরের নির্বাচনে আমি মনে করি ডেমোক্রেটিক পার্টির ভরাডুবি ঘটবে নিউ ইয়র্কে, এবং নতুন করে রিপাবলিকানদের উত্থান হবে এই কারণে। তো এটা মানে বলে দি ডেমোক্রেট যারা, তারা টের পাওয়া শুরু করেছেন ইতিমধ্যেই। এই মানে এখন এগুলো শুনতে খুব ভালো লাগে যে আইস উঠাইয়া দেও, সীমানা উঠাইয়া দেও, পুলিশ লাগবে না, খুন করলেও তার জেলে যেতে হইব না। তো এই সমস্ত জিনিস বলতে শোনা যায়, কিন্তু উনি নির্বাচনে পাশ করলেন কেমনে? উনি ডিএস এর বাইরে ওই ক্যান্ডিডেট কি দাঁড়িয়ে নির্বাচন করতে পারতেন না। সুতরাং এখানে জওহরলাল মামদানিকে নিয়ে একটা কাল্ট সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে, এবং একই সমালোচনা হয়তো হাসান ভাই একটু সফট ভাবে করবেন, কিন্তু উনি দীর্ঘদিন থেকে এই ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধেই তো এটা করে আসছেন। জি, ধন্যবাদ। আমি একটু বলি তার সময় থাকলে। জি জি, প্লিজ। খুব ইম্পর্টেন্ট কিছু পয়েন্ট তুলেছে ইব্রাহিম চৌধুরী, আমি মানতে হবে। প্রথমত হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্পের কাল্ট এবং মামদানি কাল্ট এক নয়। মামদানি একটা মুভমেন্ট তৈরি করেছে,
ইটস এ মুভমেন্ট। কেমন? আমদানি ভুল করলে আমদানিকে প্রত্যাখ্যান করা হবে, ট্রাম্পকে করা হবে না। ট্রাম্প কি বলেছেন? আমি যদি কোনো করি আমার সমর্থকরা আমার বিপক্ষে যাবে না, ফলে there is no comparison। মুভমেন্টটা কিন্তু সর্বব্যাপী। আমরা সবাই ক্রমান্বয়ে, আমি যেটা আগে বলেছি, শহরে মানুষরা আমরা অনেক বেশি প্রোগ্রেসিভ, অনেক বেশি পলিটিক্যালি আমরা লেফট লিনিং, এটা একটা। আর সারা দেশ জুড়েই কিন্তু আমরা অসহায় অবস্থায় আছি। জি, অ্যাফোর্ডেবিলিটি, আমরা ধরা যাক আপনি নতুন বাড়ি ইউনিভার্সিটি থেকে পাশ করেছেন, আপনি চাকরি পাবেন না তো। আপনি আগে কি হতো? আগে কলেজ থেকে পাশ করলেই 60,000 টাকা 1 লাখ টাকার চাকরি একটা মোটামুটি গ্যারান্টির। এখন এআই এর কারণে আর নতুন কোনো চাকরি, এই লেভেলে চাকরি আপনি পাবেন না আপনি। ফলে ফ্রাস্ট্রেশন, বাড়ি, আমাদের সময় 90 দশক আমরা আসছি, আমরা 15 বছরের মধ্যে 10 বছরের মধ্যে বাড়ি কিনতে পেরেছি। এখনকার ছেলেপেলেরা আগামী 20 বছর খাটলেও তারা বাড়ি কিনতে পারবে না, কারণ বাড়ি কেনাটা অ্যাফোর্ডেবল না। দিজ আর রিয়েল ইস্যুস। চাই বা না চাই, ইস্যুগুলি আমাদেরকে এফেক্ট করে, সে কারণে এই প্রতিবাদটা। কেমন? এটা একটা দিক। অন্য দিকটা, যেটা রিয়েল প্রবলেমটা হচ্ছে যে ইস্যুটা তুলেছে ডারিয়া লিজা, সেগুলি আমি মনে করি অত্যন্ত এক্সট্রিম। এবং এক্সট্রিম বললেই দলের ভেতর থেকে প্রত্যাখ্যান আসছে, কিন্তু রিপাবলিকানদের জন্য ওয়েট করতে হবে না, দলের ভেতর থেকেই প্রত্যাখ্যান আসছে। যেমন লেটিশিয়া জেমস প্রত্যাখ্যান করেছে, টম সোজি প্রত্যাখ্যান করেছে, চিঠি লিখে নিউ ইয়র্ক টাইমসকে বলেছে যে এটা ও আমাদের লোক নয় বলা হচ্ছে। কেমন? ফলে এই প্রতিবাদটা। আর একটা কথা বলি আমি, যে রাজনীতিতে নির্বাচনের আগে এক কথা বলা হয়, নির্বাচনের পরে ভিন্ন কথা বলা। এটা আমাদের মমদানি কি বলেছিলেন? আমি ক্যাম্পেইন করি কবিতার ভাষায় আর শাসন করি গদ্যের ভাষায়। ফলে এই লিজাকেও কিন্তু, এই ডারিয়া লিজাকেও কিন্তু যখন তিনি কংগ্রেসে ঢুকবেন, যদি ঢুকতে পারেন, তাকেও তার অবস্থান বদলাতে হবে, তাকে তার অবস্থান মডারেট করতে হবে, এতে আমার কোনো সন্দেহ নেই। তবে শেষ কথা বলছি আমি, যে আশায় আছেন আমাদের ইব্রাহিম চৌধুরী, যে আগামী নির্বাচনে নিউ ইয়র্ক সিটিতে রিপাবলিকানদের উত্থান ঘটবে, আমি আপনাকে অ্যাডভান্স বলে দিই, এই ঘটনা ঘটবে না। তার কারণ আমাদের জীবনযাত্রা অ্যাফোর্ডেবল না, তার কারণ যুদ্ধ, তার কারণ। ধন্যবাদ। আমি আর দীর্ঘ করতেছি না, অনেক ধন্যবাদ। আমার কোনো দ্বিমত নাই, দ্বিমত এক জায়গায়, মানে এটা জোহরান মামদানি কিছু করলে এটা হয় মুভমেন্ট, আর ডোনাল্ড ট্রাম্প করলে এটা মুভমেন্ট হয় না। ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েই মুভমেন্ট করছে, মেক আমেরিকা গ্রেট এগেন, মেগা ইজ এ মুভমেন্ট। এখন এটাকে যখন আপনি সমালোচনার চোখে দেখেন, তখন এটার একটা ব্যাখ্যা হয়। হাসান ভাই, এইটাই আপনার কাছে আশা করি। আপনি তো আর ওই ডোনাল্ড ট্রাম্পের পক্ষে বলবেন না, কিন্তু ঘটনা একই। এই এক্সট্রিমিজম, ওই এক্সট্রিমিজম যে ওনারা একটা মুভমেন্টের ডাক দিয়েছেন এইদিকে, আর ডোনাল্ড ট্রাম্পকেও তো আপনারা বলেন যে এক্সট্রিমিজম দিয়ে উনারেও রিপাবলিকানের পার্টির বাইরে ডোনাল্ড ট্রাম্প একটা মুভমেন্ট। তো আমি মনে করি এই দুইটাই মুভমেন্ট, এবং দুইটার চরিত্রই এক, দুইটাই চরম ডান এবং চরম বামপন্থী। এই কথাটা যদি আপনি বলে ফেলতেন আপনার মতো করেও, তাইলে আমার আজকের রাতটা মানে কোনো দ্বিমত দিয়ে ঘুরে যেতে হতো না। ধন্যবাদ আপনাকে। আমি এগ্রিও করছি না, বলছিও না। জোহরান মামদানি কি কখনো বলবে আমি কাউকে খুন করলেও আমার সমর্থকরা অবস্থান বদল করবে না? কিন্তু তার প্রার্থী বলতেছে, তার প্রার্থী বলতেছে, তো উনার প্রশ্রয়ে না, তার প্রার্থী তো পলিসি পজিশন ঘোষণা করছে, তার সঙ্গে মামদানির কোনো সম্পর্ক নাই। এটা তো মামদানির পজিশন নয়। মামদানি তো কখনোই বলেনি যে জেল তুলে দাও, মামদানি তো কখনোই বলেনি বর্ডার তুলে দাও। মামদানি আইসের কথা বলেছে, পুলিশের কথা বলেছে। যে অবস্থান গ্রহণ করে ডারিয়া লিজা, এক্সট্রিম পজিশন, এটা মামদানির পজিশন নয়, কিন্তু মামদানি এবং ডিএস এর পজিশন নয় এটা। কিন্তু হাসান ভাই মামদানি এন্ডোর্স করছেন, তার ওই যে পজিশনের বিরুদ্ধে মামদানি তো কোনো বক্তব্য নাই। এক একজন এক এক ভাবে। ডোনাল্ড ট্রাম্প নিজে সবকিছু বলে ফেলে, ডোনাল্ড ট্রাম্প নিজে সবকিছু ওন করে, আর মামদানি হাসতে হাসতে উনি তো ডিজোন করে নাই উনার প্রার্থীকে, যে এই কারণ এটা তুমি বলতে পারো। which is true, it's a correct সমালোচনা, আমি এটা এগ্রি করি। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ইব্রাহিম চৌধুরী খোকন আপনাকে আজকে, থ্যাংক ইউ জনাব হাসান ফেরদৌস আপনাকেও। দর্শক, আজকে এ পর্যন্তই, আগামীকাল আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ।